রাত এখন 10টা বেজে 20 মিনিট। একা একা রাস্তায় হাঁটছি। উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাব এই শহর ছেড়ে। কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন বাবা মা বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতেই অবাক লাগছে, আজ আমাকে আমার নিজের পরিবারের লোকেরাই বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকেই বের করে দিল? কোনো এক অজানা কারণে হয়তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা, আগে আমার পরিচয়টা দিয়ে দেই, তারপর না হয় গল্পে আসা যাবে। আমি নীল মেহেরাজ। বাবা মা আর আমার ছোট বোন আর বউকে নিয়ে আমার পরিবার। কিন্তু বর্তমানে আমার কোনো পরিবার নেই। কারণ হলো, তারা আমাকে পরিবার এবং বাসা দুটো থেকেই বের করে দিয়েছে। আর এই আমাকে বাসা থেকে বের করে দেওয়াতে আমার বাবা মা তাদের কোনো হাত নেই। কারণ আজ প্রায় 1 বছর ধরে আমাকে শুধুমাত্র একটি মানুষের জন্য অনেক অপমান অবহেলা সহ্য করতে হয়েছে। কিন্তু সেসব নয় পরেই বলবো। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এদিকে রাত তখন 10টা বেজে 30 মিনিট। যাব কোন এক অজানা শহরে। তাই টিকিট কেটে চড়ে বসলাম বাসে। আর এই বাস কোথায় যাবে সেটা নিজেও জানি না। এদিকে বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। কিন্তু সব থেকে বড় কথা হলো, আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষ নিল। এইদিকে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তারপর ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যেই। তাই ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বাস থামল। সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পড়লাম এবং বাহিরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আছি। তারপর বসে আছি একটা চায়ের দোকানে। পকেটের দিকে তাকিয়ে দেখি যে পকেটে মাত্র 78 টাকা আছে। আর ঢাকা শহরে থাকতে গেলে টাকার প্রয়োজন বেশি। তাই একটা চা ও একটা রুটি খেয়ে চলে আসলাম। একটা ফাঁকা মাঠে এসেছি। শুয়ে আছি ঘাসের ওপর। কি করব, কোথায় থাকব, কি খাবো, এসব চিন্তায় মাথা ঘুরছে। তারপর কিছুক্ষণ শুয়ে থেকে কিছু একটা চিন্তা করে রাস্তা দিয়ে হাঁটছি। কাছে আছে আর মাত্র 58 টাকা। পকেট থেকে ফোনটা বের করে সিমটা খুলে পকেটে রাখলাম। তারপর একটা মোবাইলের দোকানে ঢুকে আমার অনেক স্বাদের ফোনটা বেচে দিলাম। 21,000 টাকার ফোনটা মাত্র 4,500 টাকায় বিক্রি করে দিলাম। আজ 2 দিন হলো আমি ঢাকার শহরে আছি। এই 2 রাত রাস্তার পাশে ফুটপাতেই কাটিয়েছি। কিন্তু এখনো আমার কাছে 4,000 টাকা আছে। তাই এখানে একজন দোকানদারের সাথে কথা বলে একটা বাসা নিলাম। একা থাকার জন্য বাসাটা যথেষ্ট বড় ছিল। আর অ্যাডভান্স টাকা দিয়ে আর মাত্র 1,500 টাকা আছে আমার কাছে। আর বিকেলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলাম এবং রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে শুয়ে পড়লাম। তার পরের দিন সকালবেলা নিজেই রান্না করলাম। কারণ আমি যখন ইন্টারে ছিলাম তখন মেসে অনেকবারই রান্না করেছি আর একা থাকতাম, তাই অসুবিধা হলো না। তারপর খাবার খেয়ে বসে বসে ভাবতে লাগলাম, কাছে যা টাকা ছিল সবই তো শেষ হতে চলল। এখন কি করব? তাই অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে চাকরি করব। যেই ভাবা সেই কাজ। তাই সেদিন বিকেলে কাছে থাকা 1,500 টাকার থেকে 1,000 টাকা দিয়ে একটা শার্ট এবং একটা প্যান্ট কিনে নিলাম এবং তার পরের দিন সকালবেলা উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চাকরি খুঁজতে বের হলাম। কিন্তু যেখানেই যাই শুধু একটা জিনিসই চাই, যেটা আমার কাছে নেই, আর সেটা হলো আমার কাগজপাতি। তাই চাকরির জন্য ঘোরাঘুরি না করে বাসায় চলে আসলাম। এসে একটু ঘুমালাম। তারপর বিকেলের দিকে চলে আসলাম সেই দোকানদারের কাছে এবং তার সাথে কথা বললে সে আমাকে একটা সিএনজি গ্যারেজ থেকে একটা সিএনজি নিয়ে দিল। তারপর আমাকে সেই গ্যারেজের একজন লোক সিএনজি চালানো শিখিয়ে দিল। তারপর চলে আসলাম বাসায়। এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কেমন জানি লাগছে, ঘুমও ধরছে না। আজ হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ে গেল। খুব জানতে ইচ্ছে করছে তারা কেমন আছে। রিয়া কেমন আছে? রিয়া আমার ছোট বোন। রিমি কেমন আছে তাও জানি না। আমার বউয়ের নাম। তারপর এসব ভাবছি আর নিজের বালিশ ভিজিয়ে ফেলছি। কিন্তু এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। আর তারপর সকালে উঠে আজ আর রান্না করলাম না, কারণ বাসায় রান্না করার মতো কিছুই নেই। তাই আজকে আর রান্না করলাম না। এদিকে কাছে মাত্র 20 টাকা ছিল। তা দিয়ে বাইরে চায়ের দোকানে গিয়ে
একটা চা আর একটা রুটি খেলাম। তারপর গ্যারেজে চলে আসলাম। তারপর সেখান থেকে একটা সিএনজি নিয়ে স্টানে এসে বসে আছি আর ভাবছি অনার্স পাশ করলাম, কিন্তু তার কাগজ না থাকায় আজ আমাকে সিএনজি চালাতে হচ্ছে। কি কপাল আমার। তারপর বসে থাকতে থাকতে একটা যাত্রী আসলো, তাকে তার গন্তব্যস্থানে দিয়ে আসলাম। সে আমাকে 230 টাকা ভাড়া দিল। তারপর আবার সেখান থেকে একটু অপেক্ষা করে একজন যাত্রী নিয়ে চলে আসলাম তার গন্তব্যস্থানে। সে আমাকে 150 টাকা দিল। প্রথম দিন রোজগার করলাম 980 টাকা। সিএনজিটা গ্যারেজে রেখে 500 টাকা সিএনজি ভাড়া দিলাম। তারপর বাজার করে সোজা বাসায় চলে আসলাম। তারপর রান্না করা শেষ করে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে খেয়ে দিয়ে বের হলাম একটু বাইরে, কারণ এখানে এসেছি 1 সপ্তাহ হলো, কিন্তু বাসার আশেপাশে কোথাও একটু ঘোরাঘুরি হয়নি। তাছাড়া হাতে এখন কোনো কাজও নেই, তাই একটু ঘুরতে বের হলাম। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। তারপর রাতে হালকা একটু খেয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। মনে পড়ে গেল রিমির কথা। রিমির সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের ভার্সিটিতে। তখন আমি পড়ি অনার্স 3rd ইয়ারে, আর রিমি পড়তো অনার্স 1st ইয়ারে। মনে পড়ে গেল প্রথম দিনের কথা। আমি, রাকিব আর রিয়াদ বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় কেউ বলে উঠল, এই যে ভাইয়া, অনার্স প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন থেকে? ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি এই কথা বলা মাত্রই মেয়েটা চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, এই কেমন মেয়ে বাবা, একটা ধন্যবাদ দিল না। তারপর আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম। কিন্তু আমরা যখন ক্লাস করে বাইরে আসতে যাব, ঠিক তখনই মেয়েটা আসলো আর আমাকে বলল, এই, আপনি তো খারাপ কেন? কেন? আমি আবার আপনার কি করলাম? তখন আমাকে আপনি ক্লাসরুম দেখানোর কথা বলে কোথায় পাঠিয়েছিলেন? কেন? আহ, কোথায় পাঠিয়েছিলাম আমি? ওইখানে কেন? তো আপনি ওইখানে গিয়েছেন তো কি হয়েছে? আপনি জানেন এখানে কতগুলো বকাটে ছিল আমাকে কি বলেছে? কি বলছে শুনি? তা আমি আপনাকে বলতে পারবো না। ও, তাহলে সরেন তো, আমার কাজ আছে। বাই। এসব পাগল ছাগল কোথা থেকে যে আসে কে জানে। কি? আমি পাগল? দাঁড়ান আপনি, আপনার একটা খবর আছে। ভাই, আমাকে আর সেখানে কে পায়? তারপর আমি কোনো কথা না বলে দৌড় দিয়ে চলে আসলাম, কারণ তখন আমি মেয়েটাকে ঠিক জায়গায় পাঠিয়েছিলাম, কিন্তু সে নিজেই না বুঝতে পেরে তাদের কাছে চলে গিয়েছে। আর আমি তাকে যেখানে পাঠিয়েছিলাম সেখানে অনার্স 1st ইয়ারের কিছু মেয়েরাও বসেছিল, আর তাদের থেকে একটু দূরেই সেই বখাটে ছেলেগুলো ছিল। আর তাই আমি জানি তারা তাকে কি খারাপ অফার করেছিল। কিন্তু আমি ওই মেয়েটাকে যাদের কাছে পাঠিয়েছিলাম সেখানে আমার বোন রিয়াও ছিল, আর রিয়াও 1st ইয়ারে পড়ে। তারপর আমি সেই বখাটে ছেলেদের কাছে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়ালো, কারণ হলো আমি এখানকার ছাত্রলীগের সভাপতি ছিলাম। তারপর তাদেরকে বলে দিলাম যে আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না করে। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম, কিন্তু হঠাৎ করেই আজানের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। তাই মনে মনে একটু হাসলাম, কারণ আজকে রিমির সাথে প্রথম দেখা হওয়ার দিনের কথাটা ভাবতে ভাবতে তাকেই স্বপ্ন দেখে ফেললাম। কিন্তু এখন আজান দিয়েছে, তাই উঠে নামাজ পড়তে গেলাম। আর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। তারপর সকালের খাবার রান্না করলাম, আর এখন রান্না করাও শেষ, তাই খাবার খেয়ে চলে আসলাম টঙের দোকানে। তারপর সেখান থেকে 1 কাপ চা খেয়ে গ্যারেজে চলে আসলাম। তারপর সিএনজিটা নিয়ে বাইরে বের হলাম ভাড়ার জন্য। অতঃপর আমার এভাবে কেটে গেল 13টা দিন। তাই ভাবলাম সিএনজি না চালিয়ে একটা চাকরি করব, কিন্তু আমার অনার্স পাশের কাগজগুলো লাগবে। তাই আজকে একটা ফোন কিনে আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম। হ্যালো রাকিব। কে আপনি? কি রে ভাই, তুই আমাকে ভুলেই গেলি নাকি? হ্যাঁ গেছি, কারণ আমি তোকে কত ফোন দিয়েছি তুই জানিস, কিন্তু তোর ফোনটা বন্ধ কেন? কেমন আছিস আর এখন কোথায় আছিস? আরে থাম থাম, আমি এখন যেখানে আছি খুব ভালোই আছি, কিন্তু তুই কেমন আছিস বল। ভালো আছে, কিন্তু এতদিন তোর ফোন বন্ধ ছিল কেন? আরে আগের ফোনটা বিক্রি করে দিয়েছিলাম, আর হাতে টাকা পেয়ে আজকেই নতুন ফোনটা কিনলাম। ও, তা তুই এখন আছিস কোথায়? ঢাকাতে আছি। কি করছিস রে ঢাকাতে? সিএনজি চালাই। শালা, এখনো তোর মজা করার অভ্যেসটা গেল না। না রে, সত্যি বলছি। সত্যি? কিন্তু তুই অনার্স পাস করে সিএনজি চালাচ্ছিস কেন?
আমি কি আর সাথে চালাচ্ছি? তাহলে চালাচ্ছিস কেন? চাকরি করতে পারিস না? আরে চাকরির জন্য তো কাগজপাতি লাগবে। তোর তো সব কাগজ আছে, তাহলে? ওগুলো সব বাসায় আছে। আমি সাথে করে আনিনি। ও, তুই এখন আমার একটা কাজ করে দিবি প্লিজ? বল শুধু কি কাজ? আমার বাসা থেকে আমার কাগজগুলো একটু এনে দিবি? তুই তাহলে আমাদের এখানে আসবি কেন? কাগজপাতি নিতে? আরে আমার যাওয়া লাগবে না, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবি। ওকে, ঠিক আছে। আর শোন, আমাদের বাসায় আমার কথা একটু বলে দেখিস তো যে আমাকে কে কে মনে রেখেছে। আচ্ছা, তোর বাসায় যদি কেউ বলে তোর কাগজপত্র নিয়ে, আমি কি করব তখন? আহ, তখন কোন একটা কাজের মিথ্যা কথা বলে নিয়ে আসবি। ওকে ভাই। আর শোন, আমি যে ঢাকাতে আছি এটা যেন কেউ না জানে। ওকে, কেউ জানবে না। ধন্যবাদ বন্ধু। আরে শালা, এত ধন্যবাদ দেওয়া লাগবে না। তুই শুধু তোর ঠিকানাটা মেসেজ করে দে, দেখবি সবকিছু পৌঁছে গেছে তোর কাছে। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি রাকিবকে এই বলে ফোনটা রেখে আবার সিএনজি চালাতে মন দিলাম। আর আজকে বেশিক্ষণ সিএনজিটাও চালালাম না, কারণ আজকে আমার মনটা ভালো নেই। তাই 1 ঘন্টার মতো সিএনজি চালিয়ে সিএনজিটাকে গ্যারেজে রেখে বাসায় আসলাম। আর তারপর রাতের খাবার রান্না করলাম এবং গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর আজকে আমার শরীরটা বেশি ক্লান্ত লাগছে, তাই শোয়া মাত্রই ঘুম ধরে গেল এবং আজকে আর ফজরের সময়ও ঘুম ভাঙল না। অতপর সকাল 9:23 ঘুম থেকে উঠলাম, আর তাই ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম মোড়ের টং দোকানটায়। আর তারপর চা খেয়ে দিলাম রাকিবের কাছে ফোন। হ্যালো রাকিব। হ্যাঁ বল। কাগজপাতির কি অবস্থা রে? ভাই, একটা ভুল হয়ে গেছে, কিন্তু কিভাবে যে তোকে বলি সেটাই ভেবে পাচ্ছি না। কি হয়েছে রে বলতো? ভাই, তোর বউ তোর সব দরকারি কাগজপত্র পুড়িয়ে ফেলেছে। কি? হ্যাঁ ভাই, সত্যি। কিন্তু কেন? সে এসব কেন করলো? ভাই, কাল যখন আমি কাগজগুলো নিতে গিয়েছিলাম তখন হ্যাঁ, তখন কি হয়েছিল সেটা বল। কাল আমি তোর বাড়ির কলিং বেল বাজালে একটু পর দেখি রিয়া এসে দরজা খুলে দেয় আর বলে, আরে রাকিব ভাইয়া যে কেমন আছেন? আছি ভালো। তা তোমরা কেমন আছো? ভাইয়া ভালোই আছি। আচ্ছা ভেতরে আসেন। চলো। তারপর আমি তোদের বাসার ভিতরে গিয়ে বসতেই রিমি আসলো। তারপর রিমি ভাবি আমাকে বলল, আরে রাকিব ভাই কেমন আছেন? আর ভাবি কেমন আছে? সবাই ভালো আছে। ভাইয়া বিয়ার পর তো আর আমাদের বাসায় আসলেনই না, আর ভাবিকেও তো দেখালেন না। এই একটু ব্যস্ত থাকি, পরে একদিন নিয়ে আসবো নি। তা ভাইয়া আজ কি মনে করে আসলেন? ভাবি, এই কিছু কাগজপত্রের দরকার ছিল, সেই জন্যই আসছিলাম। কিসের কাগজপাতি? আসলে ভাবি, নীলের অনার্স পাশের কাগজগুলো একটু দরকার ছিল আমার। ও, দাঁড়ান আমি নিয়ে আসছি। আচ্ছা ভাবি। কিন্তু এমন সময় নিলয় আমাকে ফোন দেয়, আর তাই আমি ওর ফোন রিসিভ করে বলি, হ্যাঁ বল। কোথায় আছিস রে তুই? একটু বাইরে আছি, কি হয়েছে বল। ও তাড়াতাড়ি আয়, রাখছি। হ্যালো নীল। তারপর আমি পুরো কথাটা বলার আগেই নিলয় ফোনটা কেটে দিয়েছে। আর তখন ভাবি তোর সকল কাগজপত্রগুলো নিয়ে আসছিল। সে শুধুমাত্র নীল নামটাই শুনে আমাকে বলল, রাকিব ভাই, আপনাকে কি নীল পাঠিয়েছে এই কাগজপাতি গুলো নিতে? আরে না ভাবি, নিলয় ফোন দিয়েছিল। রাকিব ভাই মিথ্যা বললেন না, আমি আপনাকে এই কাগজগুলো দিব না। আরে ভাবি, নীল আমার কাছে ফোন দেয়নি, নিলয় ফোন দিয়েছিল। সে যাই হোক, আমি এখন আর কাগজপত্র দিব না। প্লিজ ভাবি, আমাকে কাগজগুলো দিয়ে দিন, এই কাগজগুলো আমার অনেক দরকার। আমি বুঝতে পেরেছি আপনি এই কাগজগুলো নীলের জন্য নিতে আসছেন। তারপর আমি ভাবিকে কিছু বলতে যাব, আর ঠিক সেই সময় তোর বাবা মা এসেছিল। তারপর তোর বাবা বলল, কি হয়েছে রে মা? বাবা, নীল রাকিব ভাইকে দিয়ে ওর কাগজপাতি নিতে পাঠিয়েছে। রাকিব, রিমি যা বলেছে তা কি সত্যি? না আঙ্কেল, আমি তো। ভাইয়া আপনি আমাদেরকে মিথ্যা বলছেন। তারপর ভাবির এমন কথা শুনে আমি আর কিছু বলতে পারিনি, তাই আমাকে আবারও বলল, কেন কথা বলছেন না? দেখছেন বাবা, আমি সত্যিটাই বলছি। তাই যদি হয় তাহলে তুই এখনই ও সকল কাগজ পুঁতিয়ে ফেল মা। দাঁড়ান বাবা, আমি তাই করছি। প্লিজ আঙ্কেল, এটা করবেন না। এটা নীলের জীবনের সব থেকে বড় একটা অংশ, তাই প্লিজ আপনারা এভাবে ওর জীবনটাকে অন্ধকার করে দেবেন না। কিন্তু তারপরও আমার কথা কেউ শুনলো না। তারা তো সমস্ত কাগজপত্রগুলো পুড়িয়ে ফেললো। কিন্তু তবুও আমি তাদেরকে শেষে একটা কথাই বলে এসেছিলাম, যে আজকে তোমরা যা করলে নীলের সাথে, এটা তোমরা ঠিক করলে না। এই কাগজগুলো কতটা দরকারি ছিল তা একদিন জেনে ঠিকই তোমরা পস্তাবে। কি? আমার সব কাগজগুলো পুড়িয়ে ফেলতে বাবাই রিমিকে বলেছিল? হ্যাঁ ভাই, তুই আমাকে মাফ করে দে। আমার জন্য তোর লাইফের সব কিছু শেষ হয়ে গেল। আরে এতে তোর কোনো দোষ নেই, ওটা আমার কপালে ছিল না তাই পাইনি। আচ্ছা বাদ দে,
তোর বউ কেমন আছে? ভালো রে। আর শোন, তোর পরিবার মনে হয় তোকে ছাড়া অনেক ভালো আছে। ও আচ্ছা। আহ, ভাই রাখলাম। ভাই ভালো থাকিস। তারপর আমি ফোনটা রেখে দিলাম আর ভাবতে লাগলাম এটা কি হলো। ভেবেছিলাম অনার্স পাশ করার পর বিসিএস করে আমি জেলা প্রশাসক হতে চাইছিলাম, কিন্তু রিমি এটা কি করলো? আহ, আমার সারা জীবনের সাধনা মাটি করে দিল। কিন্তু কেন এমনটা করলো? আর বাবা, তার কথা কি বলবো? সে তো নিজেও জানতো যে আমি অনার্স পাশের পর জেলা প্রশাসকের জন্য জবটা করব, কিন্তু তারপরও কেন তিনি এমনটা করলো? কেন আমার স্বপ্নটা সে এভাবে নষ্ট করে দিল? ভাবছিলাম অনার্স পাশের সার্টিফিকেটটা নিয়ে বিসিএসে ভর্তি হয়ে যাব, এখানে ঢাকাতে কোনো একটা জব করে লেখাপড়া চালিয়ে যাব, তারপর নিজের শহরে জেলা প্রশাসক হয়ে ব্যাক করব। কিন্তু তা আর হলো না। আমার সব আশা আকাঙ্ক্ষা মাটি করে দিল। তারপর আজকে আর সিএনজি নিয়ে গেলাম না। দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে বাসায় এসে ধোয়া ওড়াতে শুরু করলাম। আর আমি এর আগে কখনো সিগারেট খাইনি, কিন্তু আজকে মনের দুঃখটা এতটা বেশি বেড়ে গেল যে আর থাকতে পারলাম না। তাই ধোয়া ওড়ানো শুরু করলাম আর ভাবতে লাগলাম ভার্সিটি লাইফের কথা। আজকে দ্বিতীয়বার দেখা হলো রিমির সাথে, সাথে রিয়াও আছে। একই সেম ইয়ার হওয়াতে তাদের দুদিনের বান্ধবী হয়ে গিয়েছে। কিন্তু রিমি আমাকে দেখে সোজা আমার কাছে আসলো আর বলল, মানে আমি অনেক দুঃখিত। কেন? আসলে আপনার সাথে সেদিন ওইরকম করার জন্য। তো এতে সরি বলার কি আছে? এমনি বললাম আর কি। তারপর রিমি আবার আমাকে দেখিয়ে রিয়াকে বলল, রিয়া, সেদিন আমি ওই ছেলেটা তোদের কাছে পাঠিয়েছিল, কিন্তু আমি রং জায়গায় গিয়েছিলাম রে। ও তাই নাকি রে? তা নীল সাহেব, আপনি ক্লাস না করে এখানে কি করছেন? জি আপু, আমি বসে বসে আড্ডা দিচ্ছি। এই, তুই ওনাকে চিনিস? খুব ভালো করে। কিন্তু কিভাবে চিনিস? আরে, ওনাকে আমি সেই 20 বছর ধরে চিনি, কারণ এই হারামজাদাটাই আমার বড় ভাই। কি সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস? আরে মাথা মোটা রিমি, এটা সত্যি আমার বড় ভাই। দেখ রে, আমি কিন্তু মাথা মোটা নই। জানি জানি। আর ভাইয়া, চলো বাসায় যাই। আমার যে ক্লাস আছে। ক্লাস না চাই, বাসায় চল। না হলে বাসায় যেয়ে বলবো তুই ক্লাস না করে রাস্তায় আড্ডা দিস, ভার্সিটিতেও আসিস না। ওকে ওকে, বেশি বেচাল না পড়ে বাসায় চলো। আর এই, তোদের সাথে বিকেলে দেখা হবে। মানে কি, তোরা এখন বাসায় চলে যাবি আর আমি এখানে একা একা থাকবো নাকি? তোকে এখানে একা একা থাকতে কে বলেছি? তুইও চল আমাদের সাথে। আরে আরে, ও আমাদের সাথে কোথায় যাবে? আর ওর বাসা কোথায়? ওর বাসা আমাদের বাসা থেকে একটু আগে। বাহ, দুদিনই এত পরিচয়। রে, এখন তাড়াতাড়ি চল। অতবার আমরা তিনজন একসাথে বাসার দিকে চলে আসলাম। তারপর রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে তাদের বাসার দিকে নিয়ে গেলাম। আর আমরা যাওয়ার সময় রিমি আমাকে বলল, আচ্ছা, যে ছেলেগুলো আমাকে টিচ করেছিল তারা আজ আমাকে সরি বললো কেন? সেটা আমি কিভাবে জানবো? হয়তো এমনিতেই বলছে। ও আচ্ছা, তোমার বাসা আর কত দূর? এই তো সামনের মোড়ের পর 2 নম্বর গলি। ও। তারপর আমি রিমিকে বাসায় নামিয়ে দিয়ে আসতেছিলাম, এমন সময় রাকিবের ফোন আসলো। তাই আমি ফোনটা রিসিভ করে বললাম, রাকিব বল। দোস্ত, মুনিয়ার সাথে আবার ঝগড়া লাগছে। কে নিয়ে আর কখন? সকালে ঝগড়া লাগছে, আর আমি যে সিগারেট খাই এটাও জানতে পেরেছে, তাই নিয়ে ঝগড়া লাগছে। তো আমি এখন কি করব? আরে তুই কি করবি মানে? বল, আমি কি করব? তুই ওকে একটু বুঝিয়ে বল যে আমি আর কখনো সিগারেট খাবো না। এটা তো তুইও বলতে পারিস। আজকে তো ভার্সিটি আসে নাই, আর ফোনটাও তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তারপর আমি রাকিবের ফোনটা কেটে দিলাম। আসলে মনিয়া হচ্ছে রাকিবের গার্লফ্রেন্ড, আর মনিয়া আমার সব কথাই রাখে। তাই রাকিব এখন চিপায় পড়ে আমাকে ধরেছে। আর তাছাড়া আমাদের বাসা থেকে কিছুটা দূরেই মনিয়াদের বাসা, এবং রাকিব আর মনিয়ার রিলেশনের প্রায় 3 বছরের হয়েছে। মনিয়া পড়ে অনার্স 2nd ইয়ারে, আর রাকিব হচ্ছে 4th ইয়ার। তারপর আমি বাসায় চলে আসলাম এবং বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনিয়াদের বাসায় চলে গেলাম। কিন্তু মনিয়া আমাকে ছাদ থেকে দেখেই বলল, আরে নীল ভাইয়া যে।
ভাইয়া ভিতরে আসেন। না, আজকে আর যাব না, বরং তুমি নিচে আসো। ওকে, আসতেছি ভাইয়া। তো কেমন আছো? ভালো নেই ভাইয়া, আর আপনি? তোমরা যা শুরু করেছো তাতে কি আর ভালো থাকা যায় বলো? আমি আবার কি করলাম ভাইয়া? তোমার রাকিবের সাথে কি হয়েছে? ভাইয়া, আপনি আর আমার সামনে ওই রাকিবের কথা বলবেন না। আপনি জানেন ও কি করে? আমি সব জানি। আর রাকিব এও বলেছে যে সে আর কখনো সিগারেট খাবে না। তাই তুমি এখনই ওর সাথে কথা বলবে, ওকে? ভাইয়া, আপনি বললেন বলে ওর সাথে এত তাড়াতাড়ি কথা বললাম, না হলে এবার ওকে আরো অনেক শাস্তি দিতাম। যা হবার হয়েছে, ভুলে যাও। ওকে, বাট এটাই লাস্ট বার কিন্তু। ওকে ওকে, আজ তাহলে আসি আপু। ভেতরে আসেন না ভাইয়া, চা খেয়ে যান। আরে আজ না, পরে একদিন আসবো। ওকে। তারপর আমি মুনিয়াদের বাসা থেকে সোজা আমাদের আড্ডার স্থানে চলে গেলাম এবং সেখানে আমাকে আসতে দেখে রাকিব বলল, কিরে তোর আসতে দেরি হলো কেন? শালা, তোর জন্যই তো দেরি হলো। আমি আবার কি করলাম যে তোর আমার জন্য দেরি হলো? আরে শালা রে, কি আর কমু তোরে, তোর বাপের বিআই বাড়িতে গিয়েছিলাম। আরে তোরা কি নিয়ে কথা বলছিস? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আরে রাকিবের গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ভাই একটু বুঝিয়ে বল। আরে ভাই, রাকিব আর ওর গার্লফ্রেন্ডের একটু ঝগড়া লাগছিল, তাই শালায় আমাকে ওদের ব্যাপারটা ঠিক করে দিতে বলল। আর এখন শালায় আমারে বলে আমি নাকি দেরি করে আসলাম। আরে আগে বলবি না তুই মুনিয়ার বাসায় গিয়েছিলি? তো সব সমস্যার সমাধান করে আসলি তো নাকি? ভাই। তো রাকিব ভাইয়া, এখন আপনার সব ঠিক হয়ে যাবে তাই না? আরে দেখ, এখনই শালার কাছে ফোন আসবে। আচ্ছা 5 মিনিটের মধ্যে যদি ফোন আসে তাহলে আমি আজ তোদের সবাইকে ট্রিট দেব। তাই নাকি? সত্যি বলছিস তো? সত্যি। ওকে, তবে একটা শর্ত আছে। বল কি শর্ত তোর আবার? ফোন পিক করার আগে কিন্তু ট্রিটের অর্ডার দিবি। আচ্ছা, আর ফোন না আসলে তুই ট্রিট দিবি কিন্তু। ওকে। তারপর আমি এই বলে মুনিয়ার কাছে মেসেজ দিলাম, তুমি তাড়াতাড়ি রাকিবের কাছে ফোন করো, না হলে কিন্তু রাকিব বিষ খাবে। আর তুমি তো জানোই রাকিব তোমার জন্য সব করতে পারে। ব্যাস 3 মিনিটের মধ্যেই রাকিবের ফোনে ফোন আসলো, আর তাও মুনিয়ার নাম্বার থেকে। আর তারপর রাকিব সবার জন্য খাবার অর্ডার দিয়ে ফোন ধরে বলল, হ্যালো। এই তুমি কি পাগলামো শুরু করেছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? যা করার ছিল তো তুমি করেছো। কি? আমি আবার কি করলাম? তুমি তো ঝগড়াতে শুরু করেছো। হ্যাঁ করছি তো, কি হয়েছে? তুমি কেন সিগারেট খাও? ওকে, আর খাবো না। ঠিক আছে, কিন্তু তুমি এখন বিষ খাবে কেন? তোমার কিছু হলে আমি কিন্তু বাঁচবো না। কি? আমি বিষ খাবো? তোমাকে কি বলেছি সত্য কথা? কেন? একটু আগেই না নীল ভাইয়া মেসেজ দিয়ে বললো। কি? হুম। হাই হাই, আমার টাকা শেষ, মাটি হয়ে গেল গো। কেন, কি হলো আবার? কিছু না। আর শোনো, তোমাকে আমি একটু পরে ফোন দিচ্ছি, ওকে? ওকে। তারপর রাকিব মুনিয়ার ফোনটা রেখে আমাকে বলল, আমার বিষ কোথায় রে নীল? আরে ধর তুই আর বিষ। বিষ আবার কোথা থেকে আসলো? তুই নাকি মুনিয়াকে বলেছিস যে মুনিয়া যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি বিষ খাবো। আরে ভাই, ট্রিটটা পাওয়ার জন্যই তো মেসেজ দিয়ে বলেছিলাম। ও তাই নাকি? রে বন্ধু। তাহলে এবার বিলটা তুই দে। তাই নাকি? হুম। আচ্ছা বলতো, অর্ডার দিছে কে? কেন আমি? ও, তাইলে চুপ থাক। তারপর আমি রাকিবকে আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। আর যখন খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে আসতে যাব, এমন সময় রাকিব বলল, কিরে নীল, বিল দে। তুই দে। না আমি পারবো না। তুই অর্ডার দিয়েছিস, তুই দে। পারবো না বিল দিতে, তুই দিয়ে দে। মামা, যে অর্ডার দিয়েছে তার কাছ থেকেই বিল নেন। আমি গেলাম। তারপর আমি সেখান থেকে এক দৌড়ে বাসার দিকে চলে আসলাম। আর আমি জানি রাকিব বিল দিয়ে বাসায় চলে যাবে এবং রাকিব সহ বাকি সবাই তার নিজের বাসায় চলে গেল। তারপর আমি বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। আর একটুখানি পড়ার পরে শুয়ে পড়লাম এবং সকালবেলা রিয়ার ডাকে ঘুম ভাঙলো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর সকালের খাবার খেয়ে আমি আর রিয়া চলে আসলাম ভার্সিটিতে। কিন্তু আমি আর রিয়া যখনই ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় রিমি আমাদের পিছন থেকে ডেকে বলল, কিরে রিয়া, কেমন আছিস? ভালো রে। আপনি কেমন আছেন নীল সাহেব? জি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো। আচ্ছা রিয়া, তুই তোর বান্ধবীর সাথেই থাক, আমি গেলাম। ওকে যা, কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাস। ওকে, ঠিক আছে। তারপর আমি রিয়াকে এই বলে ওদের কাছ থেকে চলে আসলাম। আর রিমি মেয়েটা আসলে অনেক সুন্দর।
চোখগুলো ঠিক বিড়ালের চোখের মতো, গায়ের রং পুরাই দুধে আলতা, দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর। যে কাউকে সৌন্দর্য দিয়ে মুগ্ধ করার মতো মায়া আছে তার কাছে। আর আমাকে পাগল করার জন্য শুধু তার হাসিটাই প্রয়োজন, কারণ হাসলে যে তার গালে টোল পড়ে, আর তখন মন চায় তার গালের ওই টোলে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু আফসোস তা পারবো না, কারণ হলো আমি সেই টোল থেকেই অনেক বড়। তাছাড়া সেই প্রথম দিন থেকেই আমার রিমিকে খুব ভালো লাগে। আর আজকে 3 দিন হলো রিমির সাথে আমার পরিচয়, রিয়ার সাথে ওই 3 দিনের পরিচয়। কিন্তু তাদের দেখলে বোঝাই যায় না যে তারা মাত্র 3 দিন হলো পরিচিত হয়েছে। তারপর আমি এসব ভাবতে ভাবতে আমাদের বন্ধু মহলে এসে বললাম, কিরে তোরা কেমন আছিস? ভাই তুই আর কথাই বলিস না। কেন? আরে বেটা, আমরা সবাই ভালো আছি, শুধু রাকিব বাদে। এখন বল তুই কেমন আছিস? আরে শালারা, আমি তো সবসময় ভালোই থাকি। আর রাকিব, তোর কি হয়েছে? তুই কালকে আমাকে ফান্দে ফেলিয়ে আমার 1060 টাকা উধাও করলি কেন? আরে ভাই, আমি কি সাধে তোর আর মনিয়ার সেটিং করাই নাকি? এই খাওয়াটার জন্যই তো করি, তাই না? তুই শালা আর জীবনে বদলাবি না। তারপর আমরা এইসব কথা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম, কিন্তু আমাদের এই হাসির মাঝে হঠাৎ নীল বলল, আচ্ছা এসব বাদ দিয়ে এখন বল যে রিয়ার সাথে ওই মেয়েটার কে? আরে বেটা, ওটা তোদের ভাবি আর রিয়ার বান্ধবী। ভাবে মানে বুঝলাম না রে। আরে আমার ভাই, ওটা আমার হবু বউ, আর আমার বউ মানে তোদের ভাবি হবে, তাই না? আরে বাহ, ভালোই তো। তোর বিয়ে ঠিক করা আছে আর আমাদের আগে বলিস নাই? আরে বেটা, ওই বেটা নিজেও জানে না যে আমি ওর হবু স্বামী। আরে ভাই নীল, ফার্স্ট অফ বাদ দিয়ে বল না ওই মেয়েটা কে? আরে ওটা রিয়ার ফ্রেন্ড। ভাই নীল, তোর সাথে মেয়েটাকে কিন্তু সেই মানাবে। ভাই, তোরা যখন বলছিস তখন মানিয়ে আর উপায় আছে। নীল, মেয়েটার নাম কি? রিমি। তারপর আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম সবাই ক্লাস করতে, এবং ক্লাস করে যে যার মতো বাসায় চলে যাব। এমন সময় মনে পড়লো রিয়ার কথা। রিয়া তাকে সাথে করে নিয়ে বাসায় যেতে বলেছে, তাই আমি চলে আসলাম গেটের সামনে। কিন্তু হঠাৎ এমন সময় আননোন নাম্বার থেকে একটা ফোন আসে, তাই আমি রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? আমি রিয়া। কোথায় তুই? আমি গেটের সামনে তোর জন্য অপেক্ষা করছি। ওকে, 2 মিনিট দাঁড়া, আমি আসছি। ওকে, আয়। তারপর ফোনটা কেটে গেল, আর আমি বসে থাকলাম বাইকের ওপর। এবং তার কিছুক্ষণ পরেই রিয়া এসে বলল, কি রে, কি করছিস? তোর আসতে এত সময় লাগলো কেন? আরে তোর ডিপার্টমেন্টের কাছের থেকে ঘুরে আসতে সময় লাগলো? কিন্তু তুই আমার ডিপার্টমেন্টে কেন? আরে তোর জন্য গিয়েছিলাম। ও আচ্ছা, এখন চল। দাঁড়া, রিমি আসুক। ও আবার কেন? রিমিও আমাদের সাথে যাবে, তাই। ও। তারপর আমি রিয়া ও রিমিকে নিয়ে বাসার দিকে চলে আসলাম। আর কালকের মতোই আজও রিয়াকে আগে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে ওদের বাসার দিকে চলতে লাগলাম। আর তখন রিমি আমাকে বলল, আচ্ছা, আপনি কি সবসময় এমন চুপচাপ থাকেন? না, আমাকে দেখে কি তাই মনে হয়? সেই রকমই। প্রথম দিনের কথা হয়তো মনে নাই, তাই না? আমি এত সহজে কোনো কিছু বলি না। তাহলে এখন এ কথা কেন বলছেন? এমনি, আপনি কোনো কথা বলছিলেন না তো, তাই বললাম। ও আচ্ছা, আমি কি আপনার বড় হব? না, কোনো দিক দিয়েই বড় হবেন না। তাহলে আপনি আমাকে আপনি করে বলেন কেন? না মানে এমনি বলি। ওকে, আজকে থেকে আমাকে আর আপনি বলবেন না। কেন? আমি আপনার ছোট, তাই। ওকে। তারপর আমি রিমিকে ওর বাসায় পৌঁছে দিয়ে বাসায় এসে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমালাম, এবং বিকেলে ঘুম থেকে উঠে আড্ডা দিতে চলে গেলাম। আর তারপর আজও আড্ডা দিয়ে বাসায় এসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তারপর এইভাবে প্রতিদিনই কলেজ যাওয়া, রিয়া আর রিমিকে বাসায় নিয়ে আসা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ইত্যাদি, এইসবের মধ্যেই চলছিল আমার দিনকাল। ভালোই যাচ্ছে। আর এদিকে যত দিন যাচ্ছে ততই আমি রিমির প্রতি দুর্বল হয়ে পড়ছি। আর তাই এখন প্রায় সময়ই রিমির কথা মনে পড়ে। তাছাড়া রিমিকেও দেখে মনে হয় সেও আমাকে ভালোবাসে, না হলে প্রতিদিন আমার সাথে আমার বাইকে করে বাসায় যায় কেন? তারপর আমি কলেজে বসে বসে এইসব চিন্তা করছিলাম। আর ঠিক এমন সময় রিমি এসে বলল, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, রিয়া কোথায়? রিয়া তো আজকে কলেজে আসেনি। কেন? বাবা মা আর রিয়া আমার আন্টির বাসায় গিয়েছে, তাই। ও, তা আসবে কবে? আজ বিকেলের দিকে আসবে বলেছে। ও হুম। আচ্ছা, আমি এখন যাই, ক্লাস আছে। ওকে। তারপর সেদিন কলেজ ছুটি হয়ে গেল। আমি গেটের সামনেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছি।
আর তার কিছুক্ষণ পর রিমি আসলো আর এসে আমাকে বলল, আজকে তো রিয়া নাই, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ও সরি, আসলে আমার মনে ছিল না। আচ্ছা আমি যাই। আচ্ছা যান। তারপর আমি রিমির থেকে একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু এদিকে আমাকে চলে যেতে দেখে রিমি একা একা মনে মনে বলল, শালা নীলের বাচ্চা, একটা খারাপের হাড্ডি। তোর বোন নাই তো কি হয়েছে? আমার নিয়ে গেলে কি হতো? হ্যাঁ, ভাবছিলাম আজকে তোকে বলবো যে আমি তোকে ভালোবাসি, কিন্তু শালা আমার এক কথাতেই উধা হয়ে গেল। তারপর রিমি একা একা দাঁড়িয়ে থেকে এসব কথা বলছে। আর তখনই আমি আবার ওর সামনে এসে বললাম, এই মেয়ে, আমাকে এত বকা দিচ্ছ কেন? কে? এই যে আমি। আ- আ- আপনি আপনি চলে না গিয়েছিলেন? না, যাইনি, আড়াল থেকে তোমার সব কথা শুনছিলাম। ও, তা আমার কথা কি কি শুনছেন? যা বলছো সবই। মানে আসলে তারপর আমি আর রিমি বাইকে করে বাসায় যাচ্ছি। কিন্তু আজ আমার বাসার সামনে এসে পড়লাম এক বিপদে। এমন সময় দেখি আমার বাবা, মা আর রিয়া বাসায় আসছে। আর তাই তারা আমাকে আর রিমিকে দেখে ফেলেছে এবং আমিও তাদেরকে দেখে একটু জোরে বাইক চালাতে শুরু করেছি। আর এমন সময় রিমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমাকে জড়িয়ে ধরলো। তাই এটাও আমার বাবা, মা আর রিয়া দেখে ফেলেছে এবং আমার চোখের সাথে বাবার চোখ সরাসরি হওয়াতে আমি তাড়াতাড়ি রিমিকে নিয়ে ওদের বাসায়ের দিকে চলে আসি। আর তারপর আমি রিমিকে তার বাসায় নামিয়ে দিয়ে আসার সময় বলল, আজ এত জোরে বাইক চালালেন কেন? না মানে থাক আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। কি বুঝছো শুনি? যেটা আমার বোঝার ছিল সেটা। ওকে, ভালো, বাই। বাসা আসেন, কফি বা চা খেয়ে যান। না থাক, আজ না, অন্যদিন। আজ আমার বাসায় আম্মু ঝাড়ু নিয়ে বসে আছে কফি খাওয়াবে বলে। আপনি মাঝে মাঝে কি বলেন কিছুই বুঝি না। থাক, আর কিচ্ছু বলতে হবে না, বাই। ওকে, সাবধানে যাবেন। তারপর আমি বাসার দিকে আসছি আর ভাবছি আজকে পথটাও যেন খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। 10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটেই চলে আসলাম। আর তারপর আমি বাসার ভিতরে প্রবেশ করা মাত্রই মা বলতে শুরু করলো, বাবা নীল, আপনি আজকাল ভালোই আকাশে উঠছেন তাই না? আরে মা, আকাশে উড়ে তো পাখিরা, আমি কি পাখি নাকি যে আকাশে উড়বো? আরে দিয়া আম্মু, ওটা পাখিরা বাইক উঠছে। ও হ্যাঁ, তাই তো। সরি সরি, আমার চিনতে ভুল হয়েছে। তা বাবা, আপনি এভাবে কতদিন ধরে বাইকে উঠছেন? আরে তোমরা যা ভাবছো তা কিন্তু নয়। থাম থাম, এত কিছু বলতে হবে না। তাছাড়া আমরা এত কিছু শুনতে চাই না। এ রিয়া, তুই কিছু বল। বলছি, বাবা, তুমি ওদের দুজনকে বিয়ে দিয়ে দাও। তোমার ছেলে তো আর ছোট না, ছেলে এখন বাইকে মেয়ে নিয়ে ঘোরে। রিয়া একদম ঠিক বলেছে। ছেলে যখন বড় হয়েছে তখন বিয়ে দিয়েই দাও। তা নীল, মেয়েটা বাসা ঠিকানা দে। আম, আমি জানি না। কি? যে প্রতিদিন বাসায় পৌঁছে দিয়ে আসে আর সে তার বাসার ঠিকানা জানে না? ওরে রিয়া মুটকি, তুই তো ওকে বাসায় দিয়ে আসতে বলছিস। কিছু তো, তুই আমাকে মুটকি বলছিস তাই না? মা, তুমি ওকে ঝাড়ু দিয়ে 2টা বাড়ি দাও, এমনি সব বলে দেবে। তাই করি। তারপর ঠিকানা নিয়ে মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বাবা, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি, আর আমি তো কেবলমাত্র অনার্সে পড়ি। আগে আমার স্বপ্নটা পূরণ করি, তারপর না হয় বিয়ে। বিয়ের পর করিস, এখন মেয়েটার বাসার ঠিকানাটা দে, না হলে সত্যিই কিন্তু তোকে এখন ঝাড়ু দিয়ে পিটামো। তারপর আমি আর কিছু না বলে আব্বুকে রিমির বাসার ঠিকানাটা দিয়ে নিজের রুমে এসে বসে আছি আর ভাবছি কি থেকে কি হলো। রিমিদের বাসার ঠিকানা তো দিলাম, এখন কি যে হবে কে জানে। আর তারপর এমন সময় রিয়া আমার রুমে এসে আমাকে বলল, ব্রো, বাসটা কেমন দিলাম? এই তুই এমনটা কেন করলি রে? আরে আমার বড় ভাই, তোর সাথে এখন আমার কলেজে যাইতে ভালো লাগে না, তাই এমনটা করলাম। আর তোর বিয়ের পর রিমি যখন ভাবি হবে তখন তার সাথে কলেজে যাবো। আচ্ছা বুঝলাম, কিন্তু আমাকে তো বললেই পারতি, তোকে আমি আর নিয়ে যেতাম না। আর তাছাড়া রিমি কি রাজি হবে আমাকে বিয়ে করতে? হবে মানে হয়েছে তো, আর এটা তো আমাদের প্ল্যান ছিল। কি যে বলিস বুঝি না, ভালো করে বল। আরে ভাই, আজকে বেড়াতে যাওয়ার আর তারপর রিমিকে জড়িয়ে ধরেছে, এগুলো বুঝেছিস? কি সত্যি? হ্যাঁ সত্যি। তারপর রিয়া এসব বলে আমার রুম থেকে চলে গেল। আর এদিকে আমি ওদের দুজনের প্ল্যান শুনে এখনো মাথায় হাত দিয়ে বসে আছি। আর তারপর রাতে খাবার টেবিলে
হঠাৎ বাবা আমাকে বলল, তা নীল, আগামী শুক্রবার তোমার বিয়ে, তাই এখন থেকে বিয়ে সবকিছু ঠিকঠাক করে নাও। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি আজকেই ওদের বাসায় গিয়ে তোমার আর রিমির বিয়ের কথা পাকাপাকি করে আসলাম। কি? আহ, রিমার পরিবার রাজি হয়েছে আমার মতো একটা বেকার ছেলের সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে? হয়েছে। কিন্তু বাবা, আমি বিয়ের পর বউকে খাওয়াবো কি? তা নিয়ে তো চিন্তা করতে লাগবে না, ওটা তোর বাবাই ঠিক করে নিবে। ও, তাই নাকি? হুম। তারপর আমি এই কথাগুলো শুনে কিছু খাবার খেয়েই নিজের রুমে চলে আসলাম। আর রুমে এসে এখন ভাবছি হাসবো নাকি কাঁদবো। এত অল্প সময়ে কি করে যে সবটা পাল্টে গেল তো আমি নিজেও ভাবতে পারিনি। আজ থেকে 2 দিন পর নাকি আমার বিয়ে। তাই আজ রাতে চিন্তায় আমার ঘুমই আসলো না। তারপর অনেক কষ্ট করে রাত 3টার সময় একটু ঘুমালাম। তারপর সকাল 8টায় রিয়া আমাকে ঘুম থেকে ডেকে জাগালো। আচ্ছা, আপনারাই বলেন তো, রাত 3টায় ঘুমালে কি এত সকালে ঘুম থেকে ওঠা যায়? কিন্তু তবুও কি আর করার, ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে কলেজের দিকে যাবার জন্য বের হব। কিন্তু এমন সময় আম্মু আমাকে বলল, কি রে, তুই কই যাস? আম্মু, সকালবেলা শ্বশুরবাড়িতে যাই। তাই? আচ্ছা, যাওয়ার সময় রিয়াকেও সাথে করে নিয়ে যা। পারবো না, আর আমি কলেজে যাচ্ছি। তোর আজকে আর কলেজ যাওয়া লাগবে না। কেন আম্মু? আজকে তুই রিমিকে নিয়ে শপিং করতে যাবি তাই। তো আমি কি করব? তোমরা যাও না শপিং করতে, এর মধ্যে আমাকে টানছো কেন? কারণ তোর বিয়ে শপিং তো তুইই করবি। না আম্মু, আমার টাকা নাই, তাই আমি যাব না, তোমরা যাও। ও হুম। আচ্ছা, এই নে ধর। আম্মু, আমি টাকা দিয়ে কি করব? তোর বউকে নিয়ে পছন্দ মতো কিছু কিনে গিফট করিস। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমরা শপিং করতে কখন যাবে? আমরা সবাই না, তুই, রিয়া ও রিমি যাবি শপিং করতে। কেন আম্মু? তোমরা কেন যাবে না শপিং করতে? তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর যাওয়ার সময় তোর বাবার কাছ থেকে আরো টাকা নিয়ে যাস। ওকে আম্মু। তারপর কিছুক্ষণ পর আমি আর রিয়া বাসা থেকে বের হলাম, উদ্দেশ্য শপিংয়ে যাব। আর আমি আর রিয়া রিমিদের বাসা থেকে রিমিকে নিয়ে চলে আসলাম শপিংয়ে। তারপর শপিং করলাম 3জন মিলে। আর আমি রিয়া ও রিমির থেকে একটু লুকিয়েই রিমির জন্য একটা গিফট নিলাম। তারপর একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসার দিকে আসলাম। কিন্তু এবারও আমাদের বাসায় প্রথম আসলাম, তাই আমি সেখানে রিয়াকে নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে তার বাসার দিকে চলে গেলাম। তাছাড়া রিমিদের বাসায় যাওয়ার আগে একটা সুন্দর লেক রয়েছে, যা আমি কোনোদিনও সেখানে যাইনি। তাই আমি আজ ভাবলাম রিমি যেহেতু আমার সাথেই আছে, তাহলে আজ একটু ঘুরে আসি। তাই আমি আর কোনো কথা না বলে সেই লেকের কাছে বাইক নিয়ে চলে গেলাম। আর তাই রিমি আমাকে অবাক হয়ে বলল, কি ব্যাপার, আজ এখানে নিয়ে আসলেন যে? রিমি, তোমার সাথে কিছু কথা। ও আচ্ছা, তা কি আচ্ছা রিমি, তুমি কি আমাকে সত্যি নাকি আমার আর তোমার বাসার লোকের কারণে হ্যাঁ বলেছো? না, সেরকম কিছু না। আমি আপনাকে নিজে থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। ও আচ্ছা। আচ্ছা, তোমার কোন কালার বেশি পছন্দ? কেন? আচ্ছা আগে বলো, তারপর না হয় বলছি। গোলাপি কালার। গোলাপি কালার আমার সব থেকে বেশি প্রিয়। ও আচ্ছা, ভালো। কিন্তু ভালো কেন? কারণ আমারও এই গোলাপি কালারটা খুব প্রিয়। ও, কিন্তু আমার তো নীল কালার। ও আচ্ছা চলেন এবার বাসায় যাই। চলো। তারপর আমরা দুজন রিমিদের বাসার সামনে চলে আসলাম। আর তারপর আমি রিমিকে বললাম, আচ্ছা রিমি, তোমাকে একটা কথা বলবো। বলেন। তোমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম গোলাপি কালারের। ও তুমি কি ওটা নেবে? নিব না মানে? ও তো আমার প্রিয় কালার। তাহলে তখন বললে যে নীল কালার। আরে ওটা তো আমি এমনি বলেছিলাম। আচ্ছা, এই যে নাও। আর শোনো, আজ বিকেলে তুমি এটা পরে রেডি থেকো, বাইরে ঘুরতে যাব। ওকে। তারপর আমি রিমিকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম এবং নিজের বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। তারপর বিকেল 3টায় ঘুম থেকে উঠে গোসল করে কিছু হালকা খাবার খেয়ে বাইকটা নিয়ে আবার চলে আসলাম রিমির বাসার সামনে। ওদের বাসাটা বাইরে থেকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। তারপর আমি ওদের বাসার সামনে দাঁড়িয়ে ওকে ফোন দিলাম। হ্যালো, কই তুমি? এই তো রেডি হচ্ছি, আপনি কোথায়? আমি তো তোমাদের বাসার নিচে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু ভেতরে আসেন তো। কেন? ভিতরে যাব কেন? আগে আগে আসেন তো, তারপর না হয় বলছি।
ওকে। তারপর আমি বাসার কলিং বেলটাতে চাপ দিলাম। একটু পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মনে হয় রিমির ছোট বোন। তারপর সে আমাকে দেখে বলল, কাকে চাই? আমাকে তুমি চেনো না, আর তোমার নাম কি? না তো, আপনাকে চিনতে পারলাম না। আর আমার নাম নিঝুম, ইসরাত জাহান নিঝুম। তুমি কি রিমির ছোট বোন? হুম, কিন্তু আপনি কে? শালিকা, আমি তোমার হবু দুলাভাই। ও, আপনি নীল ভাইয়া? হুম। আরে ভাইয়া, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতর আসেন। হুম, চলো। তারপর আমি নিজমের সাথে ভিতরে গেলাম। দেখি কিছু মানুষ আসছে, আর মাত্র বিয়েতে একদিন বাকি। তাছাড়া রিমিদের বাসাটা আমাদের বাসা থেকে একটু বড়, তাই অনেক সুন্দর করে সাজানো। চারদিকে নানা ধরনের শোপিস দ্বারা সাজানো। তারপর আমি ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি। এটা দেখে নিজম বলল, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন যে? বসেন না কেন? হুম, বসছি। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি মা আর আপুকে ডেকে আনছি। ওকে। তারপর নিঝুম এই বলে ওর মা আর আপুকে ডাক দিল। আর তারপর নিঝুমের ডাক শুনে ওর মা বাইরে আসতেই আমি তাকে দেখে দাঁড়িয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, ভালো। তুমি কেমন আছো? জি, ভালো। মা, ওনাকে তুমি কিছু খেতে দাও, আমি আসছি। দিচ্ছি। আচ্ছা, তোমার আর কতক্ষণ লাগবে? আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে বলেন তো? আমি তো এতক্ষণ রিমির দিকে ভালো মতো দেখিনি। সত্যি আজ রিমিকে দেখতে পুরাই স্বর্গের অপ্সরীদের মতো লাগছে। আর আমার দেওয়া শাড়িটা পরে আছে, হাতে হালকা কাচের চড়ি পড়েছে, কপালে ছোট্ট একটা গোলাপি কালারের টিপ, এবং তার চোখ তো আগে থেকেই অনেক সুন্দর। তাতে আবার কাজলও দিয়েছে, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক দিয়েছে। কিন্তু তার শাড়ির কুচিগুলো আমার কাছে কেমন যেন লাগছে। তাই আমি আর কোনো কিছু না ভেবে আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে রিমির কুচিতে হাত দিলাম। তারপর আমি কুচিটা ঠিক করে দিতে গিয়ে আমার হাতটা রিমির পেটে হালকা টাচ লাগলো। তাই আমি উপরে তাকিয়ে দেখলাম যে সে চোখ বন্ধ করে নিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে তার চোখ থেকে হালকা কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দিলাম, যাতে করে কারোর নজর না লাগে। তারপর আমি যেই উঠতে যাব, এমন সময় কারা যেন হেসে উঠল। আমি তো লজ্জায় শেষ। তারপর পাশে তাকিয়ে দেখি যে শাশুড়ি, শালিকা সহ আরো অনেকেই হাসছে, আর রিমি তো লজ্জায় চোখ বন্ধ করে আছে। তারপর হঠাৎ সবাইকে উদ্দেশ্য করে রিমির মা বলল, এখানে এতক্ষণ কি হলো? আরে আম্মু, তুমি এখানে এতক্ষণ? ফ্রিতে মুভি দেখা হলো আর কি। ও আচ্ছা, তাই বলো। মা, তোমাকে না খাবার আনতে বললাম? নিয়ে আসছি তো। তাহলে তুমি এখন যাও তো, আমার লজ্জা লাগছে। ওকে, যাচ্ছি। তারপর আমি একটু মিষ্টি খেয়ে চলে আসলাম রিমিকে নিয়ে ঘুরতে। আর এখন আমি আর রিমি একটা লেকের পাড়ে হাঁটছি। কিন্তু হঠাৎ করে রিমি আমার হাতটা ধরে বলতে লাগলো, আচ্ছা, বাসা আপনি অমন করলেন কেন? "আহ, আমি আবার কেমন করলাম?" ওই যে আমার কুচিতে হাত দিলেন। ও, তোমার শাড়ির কুচিটা বাঁকা ছিল, তাই সোজা করে দিচ্ছিলাম। তাই বলে সবার সামনে? ও সরি, আসলে খেয়াল ছিল না। ও আচ্ছা, কিন্তু আপনাকে না আজ অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা, তুমি আগে বলনি কেন যে তোমার বোন আছে? এমনি। ও, এতক্ষণ রিমি আর আমি দুজনার হাত ধরেই কথা বলছিলাম। আর এদিকে এখন সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমি আর দেরি না করে আরেকটু ঘুরে ফুচকা খেয়ে রিয়ার জন্য ও নিঝুমের জন্য ফুচকা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তারপর আমি আজও বাসায় আসার সময় নিঝুমের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, কিন্তু সেটা রিমিকে বলিনি যে এটা কার জন্য। শুধু আমি রিমিকে বললাম যে সেই যেন নিঝুমকে এখানে মানে বাসার বাইরে পাঠিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পর নিঝুম বাসার বাইরে এসে বলল, দুলা ভাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? শালি। আচ্ছা বলুন দুলা ভাই, কেন ডেকে পাঠিয়েছেন? না, এমনি। আর নিঝুম, এগুলো তোমার জন্য। তারপর আমি নিঝুমকে ফুচকা এবং শাড়িটা দিয়ে বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসেও রিয়াকে একটা ফুচকার প্যাকেট দিই। রিয়া তো খুব খুশি হয়েছে ফুচকা পেয়ে। শুধু আজকে না, আরও অনেকদিন তার জন্য ফুচকা নিয়ে আসছি, আর সে ফুচকা পেয়ে এমনই খুশি হয়। তারপর আমি খাওয়া দাওয়া করে আমার রুমে শুয়ে আছি। আর ঠিক এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসে, তাই আমি ফোনটা পিক করে বললাম, হ্যালো, কে বলছেন?
আমি নিজম। ও শালি। হুম, দুলা ভাই শাড়িটা কিন্তু সে হয়েছে, আর ফুচকার জন্য তো ও আচ্ছা, ভালো। তারপর আমি এইভাবে নিজমের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। তারপরের দিন আজকে আমার আর রিমির বিয়ে হয়েছে, তাই আমরা 2 রাকাত নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করলাম। আর তারপর বিয়ের প্রথম কয়েক মাস ভালোই কাটলো, কিন্তু হঠাৎ করে সব উল্টো পাল্টা হয়ে গেল। একদিন রাকিব ফোন করে বলল যে মুনিয়ার সাথে নাকি তার আবার ঝগড়া লেগেছে, তাই আমাকে নাকি আবার তার সমাধান করতে হবে। তাই আমি আবার মুনিয়াদের বাসায় যাই, আর সেখানে গিয়ে মুনিয়াকে বলি, তোমাদের আবার কি হয়েছে বলো তো? নীল ভাইয়া, আপনাকে সব বলবো, কিন্তু তার আগে আপনি ভিতরে আসেন। না মুনিয়া, পরে একদিন যাবনি। এখন বলো তো কি হয়েছে? ভাইয়া, আমি শুধু কলেজে একটা ক্লাসমেটের সাথে কথা বলছিলাম, তাই এত কিছু হলো। ক্লাসমেট? তো সেটা ছেলে নাকি মেয়ে ছিল? ভাইয়া, ছেলে। তাহলে তো এখানে রাকিবের কোনো দোষ নেই, কারণ কোনো বয়ফ্রেন্ড চায় না যে তার গার্লফ্রেন্ড কোনো ছেলের সাথে কথা বলুক। আর যদিও সে কথা বলে তাহলে তা সহ্য করা খুবই কষ্টকর। ভাইয়া, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না, তাই আপনি ওকে যে বলেন বিকেলে দেখা করতে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। তারপর মুনিয়া এই বলেই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর তাই আমি তাকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসলাম। কিন্তু এদিকে কি হলো আমার বিপদ। এদিকে আমি বাসায় আসার সাথে সাথেই রিমি আমাকে রুমে ডাকলো, আর তাই আমি রুমে গেলাম। তখন রিমি আমাকে বলল, আপনাদের কতদিনের রিলেশন? কার রিলেশন? কতদিনের? আর তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। থাক, আপনাকে আর মিথ্যা বলতে হবে না, আমি সব নিজের চোখে দেখেছি। ধুর, তুমি কি দেখেছো স্পষ্ট করে বলো তো। আমার এখন বলতেও লজ্জা লাগছে। আপনি এমন, আগে জানলে আপনার সাথে বিয়ে তো দূরে থাক, কথাও বলতাম না। রিমি, আমার সাথে এমন কেন করছো? তোমার কি হয়েছে বলো তো। শুনতে চান? তাহলে আসুন। চলো। তারপর রিমি আমাকে নিয়ে বাবা মা আর রিয়ার সামনে গিয়ে যেটা বলল তা শোনার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না। তারপর রিমি আমার মা এবং বাবাকে বলল, বাবা মা, আপনাদের ছেলে পরকীয়ায় জড়িত আছে। রিমি, এগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আর বাবা মা, আপনারা নিজের চোখেই দেখুন। তারপর রিমি এই বলে ওর মোবাইল নিয়ে কি যেন আমার মা বাবাকে দেখালো। তারপর বাবা আমাকে বলল, ছি 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 নীল, তোকে আবার সন্তান বলতেও ঘৃণা হচ্ছে। তুই শেষ পর্যন্ত এমন করবি আমরা সেটা জীবনে ভাবতে পারিনি। আমি আবার কি করলাম? তুই এক্ষুনি আমার এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কিন্তু মা। কোনো কিন্তু না, তোর মা ঠিকই বলেছে, তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মুখ দেখতো এখন ঘৃণা হচ্ছে। মা বাবা, আমি কি করেছি সেটা তো আমাকে বলবে। এই দেখ। তারপর আমি রিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে অবাক হয়ে গেলাম। এটা তো মুনিয়া। তাই আমি ওদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য বললাম, আরে তোমরা যা ভাবছো তা নয়, এটা তো। চুপ, তোরা আমরা একটা কথা শুনতে চাই না। তুই এখনই এই বাসা থেকে বের হয়ে যা। না, আমি এই বাড়িতেই থেকে যাব। আর কোথায় যাব আমি? তোর যেখানে খুশি সেখানে যা। এখন আমরা তোর মুখও দেখতে চাই না। আমরা শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম। তারপর আমার মা আমাকে এই বলে বাসার গেটের সামনে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। কিন্তু তবুও আমি সেখানে দাঁড়িয়ে কান্না করতে করতে বললাম, আম্মু, আমি এত রাতে কোথায় যাব? আর তোমরা আমার কথাটা একবার শোনো, তাহলেই সবকিছু বুঝতে পারবে। কিন্তু তারপরও আমার কথার কেউ কোনো উত্তর দিল না। আর তাই আমি চিন্তা করতে লাগলাম, রিমির ফোনে এই ছবিটা আসলো কোথা থেকে? তাছাড়া ছবিতে ওরা যা দেখছে সব মিথ্যা। আর তখন রিমি আমার বাবা মাকে যে পিকগুলো দেখিয়েছে সেগুলো হলো মনি আমাকে জড়িয়ে ধরে কান্না করার পিক, বর্তমান। তারপর হঠাৎ করে ফোনের শব্দে আমার ভাবনার ঘোর থেকে বাস্তবে ফিরলাম। আর তাই ফোনের দিকে তাকিয়ে দেখি রাকিব ফোন দিয়েছে। তাই আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ রাকিব, বল। কেমন আছিস নীল? ভালো, আর তুই? আছি কোনো মতে। আর এতক্ষণ পরে ফোন তুলিসনি কেন? আরে খেয়াল করিনি, বল কি হয়েছে। তারপর ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর এদিকে সকালও হয়ে গিয়েছে, তাই আমি আর শুয়ে না থেকে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে রান্না করলাম।
তারপর খাওয়া দাওয়া শেষ করে সিএনজি চালাতে চলে গেলাম। কিন্তু আজকে কেমন যেন লোকজনের কোনো ভিড় নেই, রাস্তাটা কেন জানি ফাঁকা ফাঁকা। তারপর অনেকক্ষণ ধরে সিএনজি নিয়ে বসে আছি, কেউই আসছে না। আর তারপর আরও 10-20 মিনিট পর একজন ভদ্র মহিলা আসলেন আর বললেন অমুক জায়গায় যাইতে। তাই আমিও তার জিনিসপত্র নিয়ে ওই জায়গাতে যেতে লাগলাম। এবং মহিলাটির বয়স আমার মায়ের মতোই হবে। এমন সময় দেখেই তিনি ফোনে যেন কার সাথে কথা বলতে লাগলো। তাই আমি আর তার দিকে বেশি ধ্যান না দিয়ে তাকে তার ঠিকানায় পৌঁছে দিলাম। তারপর মহিলাটি বাসার ভিতরে চলে গেল। আর তার বাসা দেখে আমি বুঝতে পারলাম তিনি অনেক বড় লোক। মনে হচ্ছে ওনার কোনো বড় কোম্পানি আছে। তারপর আমি যেই চলে আসতে যাব তখনই দেখলাম যে মহিলাটির ব্যাগটি ছেড়ে চলে গিয়েছে। তাই আমি তার ব্যাগটি নিয়ে বাসার ভিতরে যাই। কিন্তু আমি বাসার ভিতরে ঢুকে যেন আকাশ থেকে পড়লাম। বাসাটা দেখতে অনেক সুন্দর, আর ভিতরের সব জিনিসপাতি বাইরের দেশ থেকে আনা। তারপর সেই মহিলাটি আমাকে দেখে বলল, আরে তুমি এখানে? জি, আসলে আপনি সিএনজিতে এই ব্যাগটি ফেলে রেখে এসেছিলেন, এই নিন। ও জি, আচ্ছা আমি তাহলে এখন আসি। বাবা, তুমি কি জানো এই ব্যাগটাতে কি আছে? না, কেন বলুন তো? তারপর মহিলাটি আমার কথা শুনে তার ব্যাগ থেকে কিছু ছবি আর টাকা বের করে বলল, দেখো বাবা, এই টাকার চেয়েও আমার কাছে এই ছবিগুলো অনেক প্রিয়। তারপর আমি মহিলাটির কথা শুনে তার হাত থেকে ছবিগুলো নিয়ে দেখেই তো অবাক, কারণ সেই ছবিগুলো ছিল রাকিবের। তাই আমি এবার মহিলাটির দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, আচ্ছা এটা কে? বাবা, এটা আমার একমাত্র ছেলে। ও, তা সে এখন কোথায়? জানি না বাবা, আজকে থেকে 7 বছর আগে সে এই বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা, আমাকে বলা যাবে যে কেন সে বাড়ি থেকে চলে গেল? বাবা, তাহলে শোনো। তারপর সে আমাকে সবকিছুই খুলে বলল, রাকিব কিভাবে তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু আমি যে রাকিবকে চিনি সেটা তাকে বললাম না। তাই আমি বললাম, ও আচ্ছা। আচ্ছা, অনেক তো কথা হলো, কিন্তু তোমার নাম ঠিকানা তো কিছুই বললে না। আন্টি, আমারও জীবন কাহিনী একটু অন্যরকম, তাই সবাইকে বলা যায় না। আচ্ছা বাবা, আমাকেও কি বলা যাবে না? যাবে, কারণ আপনার আর রাকিবের ছেড়ে যাওয়ার মতো গল্প আমার জীবনের সাথেও রয়েছে। আচ্ছা, বলো দেখি কেমন। তারপর আমি সেই মহিলাকে আমার সব কষ্টগুলো, মানে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কথাগুলো বললাম। আর তারপর তিনিও আমার জীবনের কাহিনী শুনে কান্না করে বললেন, আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলবো? বলেন। তুমি তো আমার ছেলের মতো, তাই তুমি আজ থেকে আমার সাথে এই বাড়িতে থেকে যাও বাবা। না, আমি থাকতে পারবো না, আর আমাকে যেতে হবে, কারণ আজকের দিনের এটাই ছিল আমার প্রথম ভাড়া। তাই আমাকে আরো ভাড়া জোগাড় করে মালিককে টাকা দিতে হবে। কিন্তু তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে কেন সিএনজি চালাচ্ছ? আন্টি, আমি কোনো চাকরি করি না, তাই সারাদিন সিএনজি চালিয়ে পেট চালাই। বাবা, তুমি কি আমার অফিসে জয়েন করবে? কিন্তু আন্টি, আমার যে কাগজপাতিগুলো নেই। বাবা, ওগুলো তোমার লাগবে না, শুধু আমার তোমার মতো একটা বিশ্বস্ত লোক লাগবে। কিন্তু আন্টি। আর কোনো কিন্তু না, এখন থেকে তুমি আমার সাথে এই বাড়িতেই থাকবে। আচ্ছা আন্টি, তাই হবে। কিন্তু আন্টি, তার আগে আমাকে সিএনজিটা গ্যারেজে জমা দিয়ে আসতে হবে। ওকে, যাও। তারপর আমি সেখান থেকে এসে সিএনজিটা গ্যারেজে জমা দিয়ে সব কাপড় চোপড় নিয়ে সেই মহিলাটি, মানে আন্টির বাসায় চলে আসলাম। আসলে তিনিও খুব ভালো মনের মানুষ, কিন্তু রাকিব শুধু একটু ছোট ভুলের কারণে এই বাসা ছেড়ে চলে গিয়েছিল। তারপর তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন, যেটার চারো দেয়ালে শুধু রাকিবের ছবি, আর আমাকে রাকিবের ঘরেই থাকতে দেওয়া হলো। অতপর আমি তার পরের দিন থেকেই অফিস করা শুরু করলাম। তাই এখনকার আমার দিনকাল খুব ভালোই কাটছে। কিন্তু আন্টি প্রতিদিন রাতেই রাকিবের জন্য কান্না করে, তাই এটা দেখে আমারও মনে খুব কষ্ট হয়। আর তাছাড়া রাকিবের বাবাও বেঁচে নেই, রাকিব খুব ছোট থাকতেই সেও মারা গিয়েছেন। আর তাই আমি ভাবলাম কিছুদিন পর রাকিবের জন্মদিন, এবং তার জন্মদিনের গিফট হিসেবে তার মাকে উপহার দেই। তাই আমি ফোন করে রাকিব সহ ওর বউকে ঢাকাতে আসতে বললাম। রাকিব বিয়ে করেছে মুনিয়াকে। তারপর আমি তাদের আসতে বলে আমার কাছে মন দিলাম, কিন্তু তবুও আমার প্রতি রাতে
মনে পড়ে রিয়া, রিমি আর বাবা মাকে। কিন্তু কোন মুখ নিয়ে যাব সেখানে? তারা তো আমাকে অনেক বড় অপরাধী মনে করে। তারপর দেখতে দেখতে আজকে রাকিবের জন্মদিন, আর এখানে মানে আন্টির বাসাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু আমি তবুও না জানার ভান করে আন্টিকে গিয়ে বললাম, আচ্ছা আন্টি, বাসাটা সাজানো হয়েছে কেন? বাবা নীল, আজকে যে আমার ছেলে রাকিবের জন্মদিন, তাই আজ সন্ধ্যায় একটা পার্টি রেখেছি। ও আচ্ছা, কিন্তু আন্টি, আজকে আমি আপনাকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ বাবা নীল? আন্টি, সেটা সন্ধ্যা না হয় দেখতে পারবেন। ওকে বাবা। অতঃপর একটু পর সন্ধ্যা হবে, আর রাকিব ও মনিয়ার আসার সময়ও হয়েছে। তাই আমি তাদের আনতে বাস স্ট্যান্ড গেলাম। তারপর আমি তাদের নিয়ে বাসায় আসলাম। বাসার একটা রুমে রেখে আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি, সময় তো হয়ে এলো, তাহলে এখন চলুন কেকটা কেটে ফেলি। বাবা, আমি সবাইকে কিছু বলেই কেকটা কাটা শুরু করব। ওকে আন্টি। তারপর আন্টি সামনে এসে সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, সম্মানিত বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন আজকে কেন আমি আপনাদের এখানে ডেকেছি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাই আমি বলছি, আজকে আমার একমাত্র ছেলের জন্মদিন, তাই আপনাদের ডাকা। তো এবার আসুন, সবাই আমার ছেলের শুভকামনার জন্য কেক কাটি। তারপর কেক কাটার সময় হলো। আন্টি যেই কেকটা কাটতে যাবে, তখনই আমি আন্টিকে বললাম, আন্টি, আমার সারপ্রাইজ নেবেন না? আরে বাবা, কাজের চাপে তো আমার মনেই ছিল না। তা কোথায় তোমার সারপ্রাইজ? ওকে আন্টি, ওয়েট করুন, আর আপনার চোখ দুটো একটু বন্ধ করুন। কেন বাবা? আন্টি, আগে চোখগুলো না হয় বন্ধ করুন, তারপর বলছি। ওকে বাবা, এই নাও করলাম। তারপর আন্টি চোখ বন্ধ করতেই আমি রাকিবকে তার সামনে এনে দাঁড় করিয়ে বললাম, আন্টি, এবার চোখগুলো খুলে সামনে দেখুন। ওকে বাবা। তারপর আন্টি আমার কথা শুনে সামনে তাকিয়ে তো পুরাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কারণ উনি তো ভাবতেই পারছে না ওনার ছেলে রাকিব ওনার সামনে দাঁড়িয়ে। তারপর আন্টি হঠাৎ করে এসে রাকিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন, কারণ এখানকার কেউ রাকিবকে চিনতে না পারলেও আন্টি তাকে ঠিকই চিনতে পেরেছেন, কারণ মায়ের চোখ তো। তারপর আন্টি রাকিবকে বল, বাবা রাকিব, তুই এতদিন কোথায় ছিলি? আম্মু, আমি এই জায়গাতে ছিলাম। বাবা, তুই এত স্বার্থপর কেমন করে হলি বল? তোর কি আমার কথা একবারও মনে পড়েনি? হ্যাঁ আম্মু, পড়েছে তো। আমি অনেকবার ঢাকাতে এসেছিলাম, কিন্তু তুমি বাসা চেঞ্জ করেছো, তাই খুঁজে পাইনি। ও আচ্ছা, সমস্যার কারণে চেঞ্জ করা লাগছে বাবা। কিন্তু তুই তো এখন চলে আসছিস, তাই আর আমি তোকে কোথাও যেতে দিব না। হ্যাঁ আম্মু, আমি আর তোমাকে কোথাও ছেড়ে যাবো না। বাবা, এবার চল কেক কাটবি। আম্মু, ওর সাথে কথা বলবে না। ওটা কে রে বাবা? আন্টি, আপনার ছেলের বউ। ও তাই, ভারী মিষ্টি তো দেখতে। তামা, তোমার নাম কি? জি মা, জান্নাতুল মনি। বাহ, খুব সুন্দর নাম। আন্টি, কেকটা আগে কাটা হোক, তারপর না হয় সব গল্প শোনা যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আর রাকিব, চল কেক কাটবি। হ্যাঁ আম্মু, চলো। তারপর রাকিব, আন্টি, মুনিয়া আর আমি মিলে কেকটা কাটলাম। আর আজকে রাতের বেলায় সবাই অনেক আনন্দ করলাম। অতঃপর আমি, রাকিব, আন্টি আর মুনিয়া একসাথে বসে গল্প করছি। আর ঠিক সেই সময় আমি রাকিবকে বললাম, আচ্ছা রাকিব, আমার বাসার সবাই কেমন আছে রে? ভাই, তারা তো তোকে ভালোই আছে মনে হয়। তুই চলে আসার পর আমি একবার তোর বাসায় গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা বুঝলাম তাতে তুই এখানে ঠিক আছিস। বাবা নীল, তোমরা একে অপরকে কত বছর ধরে চেনো? আন্টি, প্রায় 6 বছর ধরে। কিন্তু কেন আন্টি? না বাবা নীল, কিছু না, আমি এমনি ও আচ্ছা। কিন্তু এবার আমি তোমাদের আর কোথাও যেতে দিব না। কিন্তু কেন মা? কেন আবার? এটা তো তোমাদের সবার বাড়ি, তাই না? আচ্ছা আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, ওরা আর কোথাও যাবে না। আচ্ছা নীল, তুই এখানে কেমন করে আসলি? আর আম্মুর সাথে তোর পরিচয় হলো কেমন করে? অতঃপর আমি রাকিবকে আন্টির সাথে আমার পরিচয় হওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছুই করে বললাম। আর তারপর রাকিব সবকিছু শুনে বল, আচ্ছা আম্মু, নীল এখন কি করছে? এই তো বাবা নীল আমাদের কোম্পানিতেই চাকরি করছে। ও আচ্ছা। আর আন্টি, আপনাকে আমার একটা কথা বলার ছিল।
যদি কিছু মনে না করেন তাহলে বলি। বলো। আন্টি, কালকের পরের দিন থেকে রাকিবও আমার সাথে অফিসে যাবে। অবশ্যই যাবে, যদি ও চায় তাহলে। আন্টি, আপনি বলেছেন মানে ও চাক বা না চাক ওকে যেতেই হবে। আর কিরে রাকিব, তুই যাবি না? হ্যাঁ দোস্ত, তুই যখন বলেছিস তখন আমি অবশ্যই যাব। তারপর আমরা এইভাবে আরও কিছুক্ষণ গল্প করে সবাই শুতে গেলাম এবং তার পরের দিন অফিসে আমিও যেতে পারলাম না, কারণ আজকে নাকি রাকিব আমার সাথে এই ঢাকা শহরটা একটু ঘুরবে, তাই সে আমাকেও আজ অফিসে যেতে দিল না। তারপর আজকে থেকে আমার সাথে রাকিবও অফিস যাবে, তাই আমি আজ একটু সকাল করে উঠে রাকিবকে বললাম রেডি হতে। তাছাড়া এখন আমি রাকিবদের কোম্পানিতে বেশ ভালোই বেতন পাচ্ছি, প্রতি মাসে প্রায় ৪৫,০০০ টাকার মতো। আন্টি আর মুনিয়া বাসায় থাকে, তাই এখন তাদের দিনকাল খুব ভালোই কাটছে। কিন্তু এইদিকে প্রতি রাতে আমার রিমি, রিয়া আর মা বাবার কথা ভেবে চোখের পানি ফেলে রাত কাটাচ্ছি। তারপর আমি ঢাকাতে আসছি প্রায় ৪ বছর হতে চলল, কিন্তু এখনও আমার বাড়ির কথা খুব মনে পড়ে। তাই আমি আজ ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। আর তাই পরের দিন সকালে আন্টিকে বলে আমি, রাকিব আর মুনিয়া ৩ জন মিলে চলে আসছি আমাদের বাড়ির দিকে। রাকিবের গাড়িটা নিয়ে এসেছে। তারপর আমি বাসার সামনে এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পরে ছোট্ট একটা মেয়ে, প্রায় ২-৩ বছর বয়স হবে হয়তো, সে দরজা খুলে দিল। কিন্তু আমি তো তার কথা শুনে অবাক। সে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কাতে চাই? কাউকে তো চাই না, কিন্তু তুমি কে? আমি নিরি জান্নাত। আন্নিতে? আমি তো নীল, কিন্তু তুমি এই বাড়িতে কি করো? এই যে, এ তো আমার দাদুর বাতা। তোমার দাদুর বাসা মানে? আমি এই বাড়ির মেয়ে। আচ্ছা বাদ দাও, আমি কি ভিতরে আসতে পারি? না, আন্নি দালান, আমি আন্টিতে দাঁত দিই। আচ্ছা ঠিক আছে। তারপর নিরি এই বলে দৌড়ে ভিতরে চলে গেল। আর তখন এদিকে রাকিব আমাকে, নীল, তুই আর মুনিয়া তোদের বাসায় থাক, আমি একটু আসছি। কেন রে, তুই এখন কোথায় যাবি? আরে অনেকদিন পর আসলাম, তাই একটু লিনয়দের সাথে দেখা করে আসি। আচ্ছা যা। তারপর রাকিব চলে গেল। এমন সময় রিমি ভিতরে থেকে বলে উঠল, কে আসছে রে? আম্মু, আমি চিনি না। ওকে তুমি দাঁড়াও, আমি আসছি। তারপর রিমি এসে আমাকে দেখে অবাক হয়ে গেল, কোনো কথা না বলে দরজা খুলে দিল। তাই আমি আর মুনিয়া ভিতরে চলে আসলাম। কিন্তু রিমি মুনিয়াকে আমার সাথে দেখে আবার অবাক হল। তবে আমি সেদিকে বেশি খেয়াল না করে ভিতরে গিয়ে সোফায় বসে পড়লাম এবং তার একটু পর রিয়া আসলো। আর তাই রিয়া আমাকে আর মুনিয়াকে দেখে বলল, কিরে, তোকে না এই মেয়ের জন্য এই বাড়ি থেকে বের করে দিছিল, তাও আবার এই মেয়েকে নিয়ে বাড়িতে আসছিস কেন? কেমন আছিস রিয়া? সেটা তো জানার প্রয়োজন নাই। তোর জন্য আমি রিমির কাছে আজও অপরাধী। রিয়া প্লিজ, সেসব এখন না হয় বাদ দাও। তুই চুপ থাক। আর যেদিন তুই যদি না ছবিটা দেখাতি, তাহলে তো আমি জানতেই পারতাম না আমার ভাই এমন। সরি, তোকে আমার ভাই বলতে লজ্জা লাগছে। রিয়া, তুই অনেকে বকছিস কেন? উনি তো খুব ভালো মানুষ, দেখছিস না কেন নির্লজ্জ বেহায়ের মতো আবার এই বাড়িতে ফিরে আসছে। বুঝতে পারছিস, এখন বাসায় তো বাবা মা নাই, তাই আসছে। কিন্তু একটু পরেই তো বাবা মা চলে আসবে, তখন কি হবে? বাবা মা কোথায় গেছে রিয়া? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? এই ফালতু মেয়ে, তুই ওর সাথে কেন আসছিস? যা এখান থেকে। রিয়া, তুই মুনিয়াকে কিছু বলবি না। ও তাকে বলবে কেন? সেই তো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর আপনি কেনই বাবার এই বাড়িতে ফিরে এসেছেন? আমরা তো সুখেই আছি, নাকি আবার আমাদের জীবনটা শেষ করে দিতে এসেছেন? রিমি, এসব তুমি কি বলছো? আমি তোমাদের জীবন শেষ করে দিতে এসেছি? তাছাড়া এইসব আমার ভাবতেই কেমন জানি লাগছে। আর তাই বাবা মা থাকলে হয়তো তোমরা আমাকে এভাবে বলতে পারতে না। তারপর আমি এইসব কথা বলতে বলতে হঠাৎ বাবা বাসায় ঢুকে বলল, তুই ঠিকই বলেছিস, আমি থাকলে ওরা তোকে এভাবে বলতে পারতো না। কারণ কি জানিস, তুই ওদের সাথে কথা বলার আগে আমি তো আবার গালে ধাক্কা মেরে এই বাসা থেকে বের করে দিতাম। বাবা চুপ, তুই এখনই ওই রাস্তায় মেয়েটাকে নিয়ে এই বাসা থেকে চলে যা। আব্বু, তোমরা কেউ মুনিয়াকে কিছু বলবে না প্লিজ। আরে আঙ্কেল, আপনারা হয়তো আমাকে ভুল বুঝছেন। এই মেয়ে, তুই চুপ থাক। তোকে নিয়েই তো যত অশান্তি এই সংসারে। মুনিয়া প্লিজ একটু চুপ থাকো, একটু পরে আমরা এখান থেকে চলে যাব। তাড়াতাড়ি যান। তারপর রিমি আমাকে এই কথাগুলো বলতেই নিরি তার সামনে এসে বলল, আম্মু, তুমি
রাতে বলতো কেন? মামনি তুমি এখন রুমে যাও। কিন্তু আম্মু। যাও বলছি। রিমি, ওটা কে? আর তুমিই বা ওকে ধমক দিচ্ছ কেন? এটা আমার মেয়ে, শুধু আমার মেয়ে। তার মানে নিরি আমার মেয়ে? না, ও তোর মেয়ে না, তুই ওকে ছুবি না বলে দিলাম। রিয়া, ওকে একটু কোলে নেই? না, রিয়া কি বললো শুনতে পাননি? ও আচ্ছা। আর শোনো সবাই, আজকেও তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে, কিন্তু ভাবছিলাম যে আজকে তোমরা আমাকে দেখে খুশি হবে। তাছাড়া সেই দিনও আমাকে তোমরা কিছুই বলতে দাওনি, আর আজকে। আর আপনার কথা আমার শুনতে ভালো লাগছে না, চলে যান তো। ওকে, চলে যাচ্ছি। আর মনিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমাদের বাসার সবার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দেখুন, আপনারা কিন্তু অনেক বড় ভুল করছেন। এই মেয়ে, তোদের কথা শুনতে ভালো লাগছে না, চলে যা তো। মুনিয়া, চলো। তারপর আমি এই বলে সেখান থেকে মুনিয়াকে নিয়ে চলে আসতে যাব, এমন সময় দেখি রাকিব আমাদের বাড়িতে আসলো। আর তাই সে আমাদের চলে যেতে দেখে বলল, তোমরা চলে আসলে যে? কাজ আছে। কি কাজ? তুই যাবি কিনা? আরে দোস্ত দাঁড়া, আমি একটু ওদের সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে আছি, তুই আয়। না, তোরা এখানেই থাক। তারপর রাকিব আমাদের এখানেই থাকতে বলে আমার বাবার কাছে গিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, আর তুমি? জি আঙ্কেল, ভালো। আর রিয়া, তোরা কেমন আছিস? ভালো। কিন্তু রাকিব ভাই, আপনাকে তো আর দেখাই যায় না। সেই যে গেলেন, আর তো আসলেনই না। তা ভাবিকেও তো দেখালেন না। কি বলো, তোমরা এখন আমার বউকে দেখোনি? না তো ভাইয়া, আপনি আর দেখালেন কই? কেন ভাবি, নীল আপনাদের কিছু বলেনি? না তো ভাইয়া। ও আচ্ছা, পরিচয় করি। এই মুনিয়া, এদিকে আসো তো। জি বলো। ভাবি, রিয়া, এটাই হচ্ছে আমার বউ মুনিয়া। তারপর রাকিবের বউকে দেখে বাবা, মা, রিয়া, রিমি সবাই তো অবাক, কারণ তারা যাকে এতদিন আমার লুকানো গার্লফ্রেন্ড ভেবেছিল, আজ কিনা সেই মেয়েটাই রাকিবের বিয়ে করাবো। তারপর হঠাৎ এমন সময় রিয়া বলে উঠল, কি, এই নষ্টা মেয়েটা তোমার বউ? কি বললে রিয়া? রাকিব ভাই, এই মেয়েটার সাথে তো তোমার কলিজার টুকরো বন্ধুর সম্পর্ক আছে। রিয়া, তুমি মনে হয় বুঝতে ভুল করছো। না রাকিব ভাইয়া, ভুল তো আপনি করেছেন। আর রিয়া যা কিছু বলছে সব সত্যি বলছে। ভাবি, আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। একটু ওয়েট করুন রাকিব ভাইয়া, আমি আপনাকে সব বোঝাচ্ছি। তারপর রিমি এই বলে রুমের ভিতরে গিয়ে মোবাইলটা নিয়ে এসে আমার আর মনিয়ার সেই জড়িয়ে থাকা ছবিগুলো রাকিবকে দেখা, কিন্তু রাকিব সেই ছবিগুলো দেখে কোনো বাজে মতলব না নিয়ে বলল, ও এইটা? আরে এটা তেমন কিছুই না। আমার সামনে ওরা এভাবে কতবার নিজেরা জনজনকে জড়িয়ে ধরেছে, তার কোনো হিসাবই নেই। তাহলে ভাইয়া আপনি সব জেনে শুনে ওই নষ্টা মেয়েকে বিয়ে করলেন কেন? ভাবি, আপনারা অনেক বলেছেন, কিন্তু আর নয়। আপনি কি জানেন নীলের সাথে মুনিয়ার কি সম্পর্ক? জানি তো, এরা জিএম আর বিয়ে। না ভাবি, আপনাদের ধারণাটা একদমই ভুল। তাহলে আপনি বলুন এরা কি? ভাবি, ওদের মাঝে শুধুমাত্র ভাই বোনের সম্পর্ক, যেমন রিয়া আর নীলের মাঝে আছে সম্পর্ক, তেমনি মুনিয়ার সাথে নীলের সেই সম্পর্কই আছে। তাহলে ওই মেয়েটা ওনাকে ওভাবে জড়িয়ে ধরেছিল কেন? কেন ভাবি, ভাই কি বোনকে জড়িয়ে ধরতে পারে না? আর তাছাড়া আমার আর মুনিয়ার প্রায় 3 বছরের সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক চলাকালীন আমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হতো, আর নীল সেই সমস্যার সমাধান করতো। তাছাড়া আমাদের মাঝে শেষ দিন ঝগড়া লাগে, সেদিন মুনিয়া কষ্ট পেয়ে নীলকে জড়িয়ে ধরে কান্না করেছিল। আর আপনারা এখন এটাকে নিয়ে পড়ে আছেন, একটাবারও নীলের থেকে সত্যিটা জানার চেষ্টা করলেন না। বাবা রাকিব, তুমি যা বললে তা কি সব সত্যি? হ্যাঁ আঙ্কেল, আমি সব সত্যি কথা বলছি। আর তা না হলে আমি কেন মুনিয়াকে বিয়ে করবো বলেন? সেটাই তো ঠিক। মুনিয়া খারাপ বা ভাইয়ার সাথে রিলেশন থাকলে তো রাকিব ভাইয়াকে বিয়ে করতো না। রাকিব, তোর কি আরো সময় লাগবে? দেরি হলে বল, আমি চলে যাচ্ছি। না রে, এবার চল। নীল বাবা, আমাদের তুই ক্ষমা করে দে। আমি হঠাৎ বাবার মুখে এই কথা শুনেও কিছু না বলে চুপচাপ চলে আসতে লাগলাম। আর তাই তখন আমার আম্মু আমাকে বলল, বাবা নীল, তুই আমাদের ছেড়ে যাস না বাবা। কিন্তু আমি তবু আম্মুর কথা শুনেও না শোনার ভান করে ঘরের মেইন দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। আর তাই তখন আমাকে যেতে দেখে নিরি বলল, এবং বোন রিয়াও বলল, আম্মু, ওটাতে। মামুনি, ওটা তোমার বাবাই। বাবা কি চলে যাচ্ছে? মামুনি চলে যাচ্ছে, তুমি গিয়ে তাকে আটকাও। আমি? মনিয়া, রাকিব, তোরা যেতে চাইলে আয়, না হলে আমি গেলাম। বাবাই, তুমি ছেড়ে চলে যাবে? মামুনি, এখানে কে তোমার বাবাই? আর তোমার আম্মু কই? ওই যে, ওটা আমার আম্মু। কি তুমি সত্যি বলছো মামুনি?
ওটা তোমার আম্মু? সত্যি। তারপর আমি নিরিকে কোলে তুলে নিয়ে কিছুক্ষণ আদর করার পর বললাম, আচ্ছা মামুনি, তুমি থাকো, আমি চলে যাই। বাবাই তুমি চলে যাবে? আজ চলে যাচ্ছে, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে দেখতে আবার আসব। তারপর আমি এই কথা বলতেই রিমি হঠাৎ করে এসে আমার পা ধরে কান্না করতে থাকে, কিন্তু আমি তবুও কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর তাই তখন আমার আব্বু বলল, নীল, তুই যাস না বাবা, তুই যা বলবি আমরা তাই করব। আমি যাই বলবো তোমরা তাই করবে তো? হুম। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে তোমরা আমার সাথে আর কোনো কথা বলবে না। ভাই, এটা তুই কি বললি? আমরা তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। কেন পারবে না বল? ভাই, তোর সাথে কথা না বললে কেমনে থাকবো? মরে যাবো রে। আচ্ছা, এতদিন যখন মরিসনি, তাহলে এখন আমার সাথে কথা না বললেও আর কোনো কষ্ট হবে না। তারপর আমার এমন কথা শুনে রিমি, রিয়া, বাবা, মা সবাই চুপ করে আছে। আর তাই আমি তখন রিয়াকে বললাম, কি হলো, কথা বলছিস না কেন বল? আর তোমরা এখন আমার কথা মানলে বলো, তাহলে আমি থাকবো, আর না মানলে চলে যাব। আচ্ছা বাবা, আমরা তো সব কথাই শুনবো, কিন্তু তাও তুই চলে যাস না। ওকে, আর এই কথাটা সবার যেন মনে থাকে। হ্যাঁ বাবা, মনে থাকবে, আমাদের সবার মনে থাকবে। ওকে। তারপর আমি এই বলে রুমে আসতে যাব, এমন সময় আমার আরেকটা কথা মনে পড়ল, তাই আমি তাদেরকে বললাম, আর এই যে মিস রিয়া আর মিস রিমি, আপনারা দুজনেই মুনিয়ার সাথে যে খারাপ ব্যবহার করেছেন, তাকে বাজে কথা বলেছেন, তার জন্য এখন তার কাছে গিয়ে ক্ষমা চান। জি যাচ্ছি। তারপর রিমি আমার কথা শোনা মাত্রই মুনিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইল, কিন্তু রিয়া গেল না। তাই আমি তা দেখে রিয়াকে বললাম, এই যে মিস রিয়া, আপনাকে কি আলাদা করে ক্ষমা চাওয়ার জন্য ইনভাইট করতে হবে না? যাচ্ছি। তো দাঁড়িয়ে আছেন কেন, তাড়াতাড়ি যান। তারপর এইবার রিয়াও গিয়ে মুনিয়ার কাছে ক্ষমা চাইল, কিন্তু বাবা মাকে চাইতে বললাম না। তবে এমন সময় বাবা মা মুনিয়ার কাছে যেয়ে বলল, মা, তুমি আমার মেয়ের মতো, আর আমি তোমার কাছে ভুল করেছি, তাই তুমি বাবাকে ক্ষমা করে দাও। আরে আঙ্কেল, আপনি না আমাকে মেয়ে বলেছেন, তাহলে আপনি মেয়ের কাছে ক্ষমা চাচ্ছেন কেন? তারপর মুনিয়া এই বলে আমার আব্বু আম্মুকে সালাম করলো। আর তারপর আমি রিমনকে উদ্দেশ্য করে বললাম, এই যে আপনি ওদের রুমটা দেখিয়ে দিন। জি আচ্ছা। তারপর আমি আর কিছু না বলে নিরিকে কোলে নিয়ে আমার রুমে চলে আসলাম, কিন্তু আমি রুমে এসেই অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছি, কারণ রুমটা আমি থাকতে যেমন সাজানো ছিল এখনও ঠিক তেমনই আছে। তবে রুমটা একটা দেয়ালে চোখ যেতে আমার চোখ কপালে উঠে গেল, কারণ হলো আমার সেই পুরনো কিছু ছবি লাগানো আছে যা আমি থাকতে ছিল না। আর তার একটু নিচে তাকাতেই আমার চোখছানা বড় হয়ে গেল, কারণ তার একটু নিচে যে আমার রিমির আর নীরির ছবি লাগানো। তাই আমাকে এক মনে রিমির ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে নীরি বলল, বাবাই তুমি ওই দিকে কি দেখো? ছবিগুলো দেখছি মামুনি। বাবাই তুমিও দেখে আম্মুর মতো। কেন মামুনি? না আসলে আম্মুও তো ওই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, তো তাই বললাম। ও তাই নাকি? আর কি করে মামুনি? আর কান্না করো না, অনেক কান্না করেছো। ও আচ্ছা, তুমি তোমার আম্মুকে বলনি যে বাবাই কই? বলছি তো। তো তখন কি বলতো তোমার আম্মু? বলতাম যে আম্মু আমার বাবা কই, বাবাইকে তো দেখছি না। ও আচ্ছা, কিন্তু মামুনি তখন তোমার আম্মু কি বলতো? তখন আম্মু বলতো যে তোমার বাবাই বাহিরে কাজে গেছে আর সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এই বলে কান্না করে। ও আচ্ছা মামুনি, তুমি কি করো? আমি তো কিছুই করি না, সারাদিন বাসায় থাকি আর আম্মুদের সাথে খেলা করি। ও তা তুমি স্কুলে যাও না? না তো, আমি তো ছোট তাই, কিন্তু আম্মু আমাকে বাসায় পড়ায়। ও আচ্ছা। তারপর আমি এইভাবে আরও নানান ধরনের গল্প করতে করতে দুপুর হয়ে গেল, আর তাই রিমি রান্নাবান্না শেষ করে আমার রুমে এসে বলল, নিরিমা তোমার দাদিমার কাছে গিয়ে গোসল করে খাবার খেয়ে নাও। আচ্ছা আম্মু। তারপর নিরি এই বলে রুম থেকে চলে যেতেই রিমি আমার সামনে এসে বলল, আপনাকে কিছু কথা বলার ছিল। এখন কারো কোনো কথা শোনার মতো সময় আমার নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ নয়। আমি আপনাকে না বুঝে অনেক বড় ভুল করেছি, তাই প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। দেখুন, আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন।
প্লিজ। তারপর রিমি এই বলেই আমার পা ধরে কান্না করতে থাকলো, কিন্তু আমি তবুও কোনো কথা না বলে তাকে ছাড়িয়ে দিয়ে গোসল করতে চলে গেলাম। তারপর আমি কিছুক্ষণ পর যখন গোসল সেরে বাইরে আসলাম, এসে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ রিমি ঠিক সেই আগের মতোই আমার জন্য শার্ট প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি বাইরে এসে এক মনে তার দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ আমাদের এই নীরবতা ভেঙে দিয়ে মুনিয়া বলে উঠল, কি হচ্ছে এখানে? আর কতক্ষণ তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকবে? আরে মুনিয়া যে, কখন এলে? এই তো আসছি, কিন্তু মনে হয় আমি ভুল সময়ে আসছি। আরে না, ভুল সময় হবে কেন? না মানে দেখলাম যে এখানে চোখে চোখে প্রেম করা হচ্ছে, তাই। তারপর মুনিয়ার এই কথা শুনে রিমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আপনার কাপড়। লজ্জা পেয়ে কপালে হাত দিয়ে চলে গেল। আরে ধুর, কিছু বলবে? না মানে আপনার মেয়েটা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। নিরি মনে হয় আমুর কাছে গেছে। ও আচ্ছা, তাহলে আমিও ওখানেই যাই। আচ্ছা যাও। তারপর আমি শার্ট প্যান্ট পরে নিচে গেলাম, আর গিয়ে দেখি সেখানে সবাই খাবার টেবিলে বসে আছে। তাই আমি গিয়ে বললাম, কি ব্যাপার রাকিব, খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তোর জন্যই ভাই। ও আচ্ছা, তাড়াতাড়ি খাবার দাও তো আম্মু। রিমিমা, এখন সবাইকে খাবার দাও। জি মা, দিচ্ছি। তারপর রিমি আমাদের সবাইকে খাবার বেড়ে দিল। তাই আমি আর কিছু না বলে খেতে লাগলাম। বাহ, আজকের খাবারটা তো সেই হয়েছে। কি রান্না করছে? আজ তো সবকিছু ভাবেই রান্না করেছে। তারপর রিয়া এই কথা বলতেই আমি রিমিকে রাগানোর জন্য বললাম, ধুর, এটা কোনো খাবার হলো? মানুষটাও যেমন, খাবারগুলোও তেমন। সে কি নীল ভাইয়া, আপনি এখনই না বললেন খাবারটা সেই হয়েছে? আসলেই কিন্তু খাবারটা জোশ ছিল। আরে তখন মনে হয় আমি মনের ভুলে বলেছি। তারপর আমি এই বলে খাবার টেবিল থেকে উঠে আসলাম। তাছাড়া আমি সবসময় জানি রিমির রান্নাটা খুবই সুন্দর হয়, কিন্তু আমি তবুও রিমিকে রাগানোর জন্য ওই রকম বললাম। তারপর আমি আর রাকিব একটু বাইরে আসলাম, আর বাসায় মুনিয়া সবার সাথে বসে গল্প করছে। অনেকদিন পর নিজের শহরে আসলাম তো, তাই পুরনো বন্ধুগুলোর সাথে অনেকদিন পর দেখা করব। আর তার জন্য চলে গেলাম সেই পুরনো কলেজের মাঠে। গিয়ে দেখি সব শালাগুলো একখানেই বসে আছে। তারপর সবার সাথে গল্প করে সন্ধ্যার সময় বাসায় ফিরলাম, কিন্তু রাতে খাওয়া দাওয়া করে শুতে যাব। সেই সময় বাঁধল এক বিপদ, কারণ আমার রুমে নাকি রিমিও থাকবে। তাই আমি রুম থেকে নিরিকে নিয়ে পাশের রুমে আসতে যাব। এমন সময় রিমি বলল, আপনি নিরিকে নিয়ে কই যান? আমি নিরিকে নিয়ে পাশের রুমে। কেন, আপনি এই রুমেই ঘুমান? না, কারণ আমি আপনার সাথে একই রুমে ঘুমাতে পারবো না। ও আচ্ছা, আপনি তাহলে সোফায় ঘুমান, আর নিরিকে আমার কাছে দিন। না, আমি সোফায় ঘুমাতে পারবো না। আমি আমার কলেজের টুকরা নিরিকে আমার কাছেই রাখবো। তাহলে খাটে ঘুমান, আমি আসছি। তারপর রিমি এই কথা বলতেই আমি আর কোনো কথা না বলে খাটে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু একটু পর মনে হলো রিমি আসছে, আর এতক্ষণ হয়তো সে গোসল করতে গিয়েছিল। তাই আমি চোখ খুলে রিমিকে দেখে আবার গ্রাস খাইলাম। মনে চাচ্ছে এখনই গিয়ে তার ঘাড়ে মুখটা গুজে দিয়ে ঘাড়ের ঘ্রাণটা নিতে, কিন্তু যখনই আবার আগের কথাগুলো মনে পড়ল, তখনই মাথাটা আবার খারাপ হয়ে গেল। আর তখন মন চায় শুধু ওকে কষ্ট দিতে। তারপর এমন সময় হঠাৎ রিমি বলল, আপনি এখনো ঘুমাননি কেন? তা তোমাকে বলতে হবে নাকি? না মানে। থাক, আর বলতে হবে না, আমি ঘুমাচ্ছি। হুম। তারপর রিমি এই বলে খাটের সামনে আসলো। মনে হচ্ছে সেও ঘুমাবে, আর তাই আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি খাটে ওঠো কেন? কেন ঘুমাবো না? ঘুমাতে কে না করছে, তবে তুমি আমার সাথে খাটে ঘুমাতে পারবে না। তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি সোফাতে ঘুমান। কিন্তু আমি তো সোফাতে ঘুমাতে পারি। আপনি ফ্লোরে ঘুমান। না, আমি এখানেই ঘুমাবো। এই বলে খাটে উঠতে আসছে, তখনই আমি তার গালে একটা চড় মেরে, আমি একবার বলছি না তুই খাটে ঘুমাতে পারবি না? ধুর, থাকবো না এই ঘরে বলে চলে আসছিলাম। প্লিজ চলে যাবেন না, আমি নিচেই ঘুমাচ্ছি। কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। তারপর আমি আর কোনো কথা না বলেই ঘুমিয়ে গেলাম। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো অবাক, কারণ রিমি আমার পা ধরে ঘুমিয়ে আছে, আর রিমির গালে 5টা আঙুলের ছাপ বসে গিয়েছে। মনে হয় কাল রাতে যে চটটা দিয়েছিলাম সেটার দাগ। আর তাই এখন দাগটা দেখে আমার যেন কলিজাটা ছিঁড়ে গেল। আমি এটা কি করেছি?
এর আগে আমি কখনো রিমিকে মারধর করিনি, কখনো ওর গায়ে হাত দেইনি। আর তাই এটা ভেবেই আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছি না, কারণ রিমি জেগে যাবে তাহলে। তারপর আমি আর নড়াচড়া না করে ঘুমন্ত রিমিকে দেখছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সারা রাত কান্না করেছে। আর তারপর এইভাবে আরও 23 থেকে 24 মিনিট ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে রিমি জেগে গেল। আর তাই আমি চোখটা বন্ধ করে নিলাম। অতঃপর রিমি আমার দিকে তাকালো, বুঝতে পারলো যে আমার এখনো ঘুম ভাঙেনি, তাই সে হাত মুখ ধুতে চলে গেল। এবং আর তার কিছুক্ষণ পর আমিও উঠে বাইরে চলে আসলাম। তারপর আমাদের এইভাবে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেল। আর এই কয়দিনে আমি রিমিকে প্রায় 10 থেকে 15টা চড় মেরেছি, কিন্তু রিমি তবুও কোনো কথা না বলে সব সহ্য করেছে। তাছাড়া আমি আমার পরিবারের সকলকেই অনেক শাস্তি দিয়েছি, কিন্তু আর 2 দিন পর দেব না, কারণ কালকে রিমির জন্মদিন। তাই ভাবলাম কালকেই আমি সব ঠিক করে আবার নিজের পরিবারকে আপন করে নেব। তবে আজকে রবিবার আর সোমবার রিমির জন্মদিন, তাই আজকে আমি আর রাকিব দুজনে বাসার কাউকে কিছু না জানিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করার জন্য সব কিছুর ঠিক করতে গেলাম। তারপর এইভাবে সেই দিনটাও কাটিয়ে দিলাম। কিন্তু আজকে সোমবার, তাই গতকাল রাতেই আমি আর রাকিবদের বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করছিলাম, মানে রাকিবের আগের যে বাসা থাকতো সেই বাসায়। তারপর এখন দুপুর সময়, সবাই খাবার জন্য টেবিলে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি মনে মনে ভাবলাম যে রিমিকে আর একটু কষ্ট দেওয়া যাক, তাই আমিও খেতে বসলাম। কিন্তু এমন সময় রিমি আমাকে খাবার দিতে আসলো, আর আমি ইচ্ছে করেই হাতটা উঁচু করলাম, এবং তার ফলস্বরূপ রিমির হাতে থাকা খাবারের বাটিটা আমার পোশাকে পড়ে যায়। আর তাই আমি রেগে গিয়ে রিমিকে দিলাম 2টা ঠাস ঠাস করে চর। কিন্তু রিমি তবুও কোনো কথা না বলে চুপচাপ আবার অন্য খাবার দিতে শুরু করলো। আর তাই আমি দেখলাম রিমির চোখ থেকে শুধু পানি পড়ছে। এটা দেখে এখন আমারও খুব খারাপ লাগলো। আর এদিকে এতক্ষণ নেরি এইসব চুপচাপ দেখছিল, কিন্তু সে এইবার তার আম্মুর চোখের পানি দেখে বলল, বাবাই তুমি আম্মুকে মারলে কেন? কিন্তু তবুও আমি নীরের কথা শুনে চুপ করে আছে। আর তাই এমন সময় রিমি বলল, নিরি চুপচাপ খাও। আচ্ছা আম্মু। আর তখন তো আমার আম্মু রিমিকে মারতে দেখে কিছু না বলে খাবার টেবিল থেকেই চলে গেল। মনে হয় আজ আমার ব্যবহারে তিনিও কান্না করছেন। কিন্তু আমি তবুও কাউকে কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আর তারপর বাবা, রাকিব, রিয়া, মুনিয়া সবাই চুপচাপ খেয়ে যে যার রুমে চলে গেল। তারপর আমি রুমে গিয়ে মনে মনে ভাবলাম যে রিমি আজ মনে হয় দুপুরে খাবার খাবে না। আর ঠিক একটু পর তাই হলো। রিমি দুপুরে কিছুই খায়নি, আর সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপর রিমি সোজা রুমে এসে নিরিকে নিয়ে খাটে শুয়ে পড়ল। আর তখনও আমি সোফাতে বসে টিভি দেখছিলাম। কিন্তু তার একটু পর আমি হঠাৎ রিমির দিকে তাকাতেই দেখলাম সে ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যে তার চোখ বেয়ে পানি পড়ছে। তাই এটা দেখে আমার যেন মনে হলো আজকের পৃথিবীর সব থেকে খারাপ কাজটি আমি করলাম। আর আমার খারাপ কাজটি বলার কারণ হলো যে সে ঘুমের মধ্যেও কান্না করছে, তার চোখ বেয়ে পানি পড়ছে। তাই আমি আর থাকতে পারলাম না। অতঃপর আমি রিমির কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিলাম। তারপর এখন বিকেল 5টা বাজে, আর তাই আমি বাড়ির সবাইকে নিয়ে রাকিবের সেই বাড়িতে চলে আসলাম। কিন্তু এখানে কেউই আসতে যাচ্ছিল না, আর তাই আমি রাগারাগি করতেই সবাই চলে এলো। তারপর রাকিবের এই বাসায় আমার কিছু পরিচিত লোকজন সহ বন্ধুও ছিল। রিমির পরিবারের সবাই, রাকিবের মা, মুনিয়া, বাড়ির সবাই আসছে। তাছাড়া আজকে রিমি একটা নীল কালারের শাড়ি পরেছে, তাই তাকে দেখতেও খুব ভালো লাগছে। কিন্তু তার মুখে আজ কোনো হাসি ছিল না, আর সেটার কারণ আমি জানি, মনে হয় দুপুরের বিষয়টা নিয়ে। তারপর আমি আর সময় না নিয়ে বলতে শুরু করলাম, সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা হয়তো কেউই জানেন না আজকে কেন আমি আপনাদেরকে এখানে ডেকেছি। আর তাই এখন সবার মনে একই প্রশ্ন, কেন আমরা এখানে এসেছি? তাহলে কারণটা বলেই ফেলি। আচ্ছা রাকিব, তুই রেডি তো? তুই শুরু কর তাহলে। ওকে। তারপর আমি এই বলে আবার রিমিকে উদ্দেশ্য করে বললাম, শুভ জন্মদিন রিমি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর দোয়া করি তোমার আগামী দিনগুলো যেন আরও সুখের হয়। কিন্তু হঠাৎ আমার এমন কথা শুনে রিমি তো অবাক, কারণ আজকে যে রিমির জন্মদিন সেটা তার মনেই ছিল না। আর তারপর আমি রিমির সামনে এসে তাকে আবার বললাম, সারপ্রাইজটা
কেমন দিলাম জানপরি? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? আর রাকিব, যা কেকটা নিয়ে আয়। কিন্তু আমার এইসব কথা শুনে রিমি তো এখনো অবাক, কারণ আজকে আমি তার সাথে যে খারাপ ব্যবহার করেছি এবং অপমান করেছি, আর তারপর এখন তার বার্থডে উইশ করছে, তাই সে এখনো খুব ভাবনায় পড়ে আছে। তারপর আমি ওকে এই ভাবতে দেখে বললাম, এখন কি ভাবছো? পরে ভাইবো, আগে চলো কেকটা কাটি, আর বেশি সময় তো নেই। চলুন। তারপর রিমি কেক কাটতেই সবাই তাকে উইশ করলো, কারণ এখন সবাই বুঝতে পারছে যে আজকে রিমির জন্মদিন। তারপর সেদিন রাতে সবাই মিলে অনেক আনন্দ করে বাসায় আসলাম, কিন্তু রাতে শুতে গিয়ে দেখি রিমি সোফায় শুয়ে আছে, আর তাই দেখে আমার মন মেজাজটা খারাপ হয়ে গেল। আর তখন আমি বললাম, ঠিক আছে, আমি কাল সকালেই চলে যাব। আরে আপনি চলে যাবেন কেন? তো আমি এখানে থেকে কি করব? হ্যাঁ, আমার এখানে কে আছে শুনি? কেন, আমরা আছি না? তুমি থাকলে তো আমার কাছে আসতে, সোফায় ঘুমাতে যেতে। আসলে সেদিনের মতো আপনি যদি রাগ করেন তাই যাইনি। আরে পাগলি, সেদিনও আমার কোনো রাগ ছিল না, শুধু একটু তোমাদের সবার উপর অভিমান ছিল, আর এখন সেটাও নেই। সত্যি তো? সত্যি। আর এখন তাই দূরে থেকো না প্লিজ, কাছে আসো। আজ অনেকদিন পর তোমায় একটু আদর করব। এই না না, একদম না, আজকে না প্লিজ। না, আজ তোমার কোনো কথাই শুনতে চাই না। তারপর আমি এই বলে রিমিকে জড়িয়ে ধরতেই নিরি খাট থেকে উঠে বলল, কি করছো তোমরা? মামনি, তোমার আম্মুর নাকি খারাপ লাগছে, তাই। থাক, আর বলতে হবে না, আমি রিয়ান্তির কাছে গেলাম। তারপর এই বলে নিরি সেই রুম থেকে দৌড়ে রিয়ার কাছে চলে গেল, আর তারপর আমি আবারও রিমিকে আদর দিতে ও নিতে ব্যস্ত হয়ে পড়লাম। আজ অনেক বছর পর আমরা আবারও ভালোবাসার সাগরে ডুব দিলাম।